সেকেন্ড ক্লাসে কিছু ডিসকাশন আমরা করছিলাম, যেগুলো কন্টিনিউটি থার্ড ক্লাসে। আমরা সেকেন্ড ক্লাসে লুপ, লিস্ট এবং আমাদের ডেটা ম্যানিপুলেশনের প্রসেস, ফাংশন ক্রিয়েট করা, আমরা ফাংশন ক্রিয়েট করা শিখছিলাম। এবং ডাটা রিডিং, ডাটা আমরা কিভাবে রিড করতেছি ফ্রম সিএসভি শিট, এবং পজিশনাল ইন্ডেক্স, রো কলাম, গ্রুপিং করা এবং ডাটা রিড করা। আমি এটার জন্য আমরা বেসিক কিছু নামপাই, অ্যারে, পান্ডার কিছু লাইব্রেরি আমরা ইউজ করছিলাম, এবং সেটা আমরা আজকে আসসালামু আলাইকুম ওভারভিউ করব। ওয়ালাইকুম আসসালাম। কে আবিদ? স্যার। জি, আবিদ বলতেছি স্যার। জি, আপনি একটু ইয়েটা বলেন যে এই কোর্সের মূল আউটকামটা কি চাচ্ছেন, কেন নেওয়ার উদ্দেশ্যটা কি, কোথায় পড়াশোনা করতেছেন, একটু আমাদের সাথে ডিসকাস করেন। স্যার স্যার আমার ফার্স্টের দুই ক্লাসটা দেখা হয়নি, আমি আজকে দেখে নিব ক্লাসটা করার পরে। আচ্ছা। আর আমি মেইনলি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, রুয়েটে পড়তেছি ট্রিপল এ নিয়ে। আচ্ছা। আর আমার এটা করার উদ্দেশ্য হলো আমি মেশিন লার্নিং নিয়ে থিসিস করতে যাচ্ছি। আচ্ছা। আমি নর্মালি কমিউনিকেশন নিয়ে কাজ করতেছি, বাট আমি এডিশনালি মেশিন লার্নিং রিলেটেড যে জিনিসগুলো ওগুলো নিয়ে থিসিস করার ইচ্ছা আছে। সো আমি এটা শিখে দেন ক্লিয়ার। কাজ করতে যাচ্ছি ওভাবে দ্যাটস রিসার্চে। দ্যাটস তো এটা কমপ্লিটলি হেল্প করবে। আমরা আমাদের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আপনাকে শেয়ার করে দেওয়া হবে, তো আপনি যাতে বারবার প্র্যাকটিস করতে পারেন। এখানে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আমরা সরাসরি র কোডিং করবো, বুঝছেন? এই হচ্ছে ইস্যু। জি স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার। আমাদের সেকেন্ড ক্লাসে আমরা আসলে থার্ড ক্লাস, আমরা যে জিনিসগুলো শিখব, আমাদের সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাসে আমাদের গুগল ক্লাসরুমে গিয়ে আপনি কন্টেন্টগুলো সব এখানে পেয়ে যাবেন। এই নিচে আসলে দেখবেন যে আপনার ফার্স্ট ক্লাসের কোড, আইপিওএনবি ফাইল, এবং ফার্স্ট ক্লাসের ভিডিও এবং ইনস্টলেশন প্রসেস, আমরা কেন কোল্যাব ইউজ করতেছি এগুলো, এবং ফল ব্যাচের আউটলাইন, সব কিছু এখানে দেওয়া আছে, এবং বেশ কিছু পিডিএফ ফাইল দেওয়া আছে, যেগুলো বেসিক প্রোগ্রামিং পাইথনের। এবং সেকেন্ড ক্লাসে আমরা আসলে ডেটা স্ট্রাকচার ফাংশন নিয়ে কাজ করছি। সেখানে পাইথনের বেসিক ফাংশন বিল্ডিং প্রসেস, কন্ট্রোল ফ্লো, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, লিস্ট, এরপর আমাদের কম্পারিজন পাইথনের সেট অ্যানালাইসিস, একটা স্ট্রিং কিভাবে আমরা ম্যানিপুলেট করব, স্ট্রিং কিভাবে আমরা অ্যাড করব, কনক্যাটিনেট করব, স্ট্রিং ফরম্যাটিং, এবং ফাইল কিভাবে ড্রাইভ থেকে একটা ফাইল আমি হ্যান্ডেল করব, অথবা গিট হাব থেকে একটা ফাইল কিভাবে হ্যান্ডেল করব, এগুলো সব করার পিডিএফ এবং ক্লাসগুলো দেওয়া আছে। সো আমি একটু সেকেন্ড ক্লাসের ওভারভিউ দিয়ে আমরা থার্ড ক্লাসে ঢুকবো। তো সেকেন্ড ক্লাসে আমরা যা যা শিখছিলাম সেগুলো আমাদের আজকে আবার লাগবে। সুতরাং এক সপ্তাহ হয়ে গেছে, যারা করার সময় পাই নাই তাদের জন্য আসলে এই রিভিশনটা, ফার্স্ট সেশনটা আমাদের প্রিভিয়াস ক্লাসের একটু ওভারলুক হয়, অ্যান্ড দেন আমরা ওভারভিউর পরেই আমরা আসলে আমাদের নিউ ক্লাসের প্রোগ্রামিংটা স্টার্ট করি। আজকে আমাদের মূলত যেই ক্লাসের মূল জায়গা, সেটা যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে যা যা শিখছি সেগুলোর আসলে আবার নতুন করে আমরা ফাংশন এবং মডিউলার শিখব। ম্যাথমেটিক্যালি একটা ডেটা সেট, আমরা গত ক্লাস পর্যন্ত আমরা ডেটা সেট কিভাবে আমি আমার কোল্যাবে আমি প্রোগ্রামিং করে গুগল ড্রাইভ থেকে অথবা গিট হাব থেকে আমি নিয়ে আসতেছি ডাটা, হয় আমি ডাটা সেটটা গুগল ড্রাইভে রাখবো, না হয় আমি গিট হাবে গিট করব। দোনোভাবেই আমরা ডাটা ইনপুট নিতে পারি, সিএসভি ফাইল এবং
আমার পাশাপাশি আমি যদি এক্সেল ফাইল, আজকে আমি এক্সেল ফাইলও দেখাবো কিভাবে আমি এক্সেল ফাইলও ইম্পোর্ট করতে পারি আমার প্ল্যাটফর্মে। এবং মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মুড, স্কিউনেস, মিডিয়ান, এগুলোর ক্যালকুলেশনগুলো আমরা করব। কমপ্লিট একটা ডাটা সেটের এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস করা আমরা শিখবো, আজকে শুরু করব। কিভাবে একটা ডেটা সেটকে আমরা ফিল্টার করব, ম্যানিপুলেট করব, প্রি প্রসেস করব, মডেল ট্রেন করব বা মেশিন লার্নিং আমি ইউজ করব, এটা হচ্ছে পরে। বাট আগে আমাকে ওই ডেটাটাকে অ্যানালাইসিস করতে পারাটাই হচ্ছে একজন ডেটা অ্যানালিস্টের কাজ। তো প্রথম 6টা ক্লাসে আমরা কমপ্লিট একজন ডেটা অ্যানালিস্ট করে তোলাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, যাতে আপনি আপনার লিঙ্কডইনে এবং আপনার প্রোফাইলে আপনি যাতে অ্যাড করে ফেলতে পারেন যে আপনি একজন ডেটা অ্যানালিস্ট। এটা আমি ফার্স্ট ক্লাসেই বলছি, আপনার লিঙ্কডইন প্রোফাইল খুলে ফেলার জন্য সেখানে আপনার প্রোফাইলে আপনার সিভিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে এখনই নাম দিয়ে দেন, যাতে আপনার জব আসা শুরু হয়, রিমোট জব। তো আপনি এই ডেটা অ্যানালিস্ট হিসাবে তৈরি হওয়ার জন্য আমাদের এটা আজকে থার্ড ক্লাস। সেখানে আমরা ডেটা সেটের কমপ্লিট এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস করব, এবং সেটা করার জন্য আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করব, চোখে বোঝার চেষ্টা করব। লাখ লাখ ডেটাকে আমি ভিজুয়ালাইজ করে বোঝার চেষ্টা করব যে আসলে আমার ওই বিজনেসের গ্রোথ কিরকম। প্রত্যেকটা জিনিসকে আমরা ব্রেক ডাউন করব। আমরা সেখানে কিছু বেসিক চার্ট বানানো শিখব। আমরা ডিসপ্লটিং করব, জয়েন্ট প্লটিং করব, পেয়ার প্লটিং, ক্যাটাগরিক্যাল প্লট করব। স্পেসিফিক কিছু আমরা প্লট করব, পাই প্লট, বার প্লট। এগুলো প্লট বলতেছি ইন এ সেন্স পান্ডার কিছু লাইব্রেরি, যেটা দিয়ে আমার বার চার্ট, কাউন্ট চার্ট, বক্স চার্ট, ভায়োলিন চার্ট, যারা আমরা স্ট্যাটিস্টিক্সের না, কোনো সমস্যা নাই, কিন্তু পরিসংখ্যান না করলে, এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস না করলে আমি মেশিনকে ট্রেন করতে পারবো না যে কোন ডেটাটা ডিপেন্ডেন্ট ডেটা, কোন ডেটাটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা। অ্যান্ড দেন অ্যাডভান্সড আমি কিছু প্লটিং করব, সোয়াম প্লটিং, স্ট্রিপিং প্লটিং, কেডিএ প্লটিং, এগুলো আমরা করব। প্রিভিয়াস ক্লাসের ভিডিও লিঙ্ক এখানে দেয়া আছে। আমি গত ক্লাসে বলছিলাম প্রিভিয়াস ক্লাসের যে লিঙ্কগুলো দেয়া আছে সেগুলো যেন আমরা একটু দেখে আসি, তাইলে ক্লাসটা আন্ডারস্ট্যান্ড করতে আমাদের জন্য ইজি হবে। আমরা আজকে সিএসভি ফাইল এবং এক্সেল ফাইল, দুইটা ফাইল নিয়ে কাজ করব। দুইটা ফাইলই কিন্তু আমাদের আপলোড দেয়া আছে, এবং এই দুইটা ফাইল হচ্ছে এই যে গুগল ড্রাইভে। এটা হচ্ছে আমার আহ, আপনারা ওইখান থেকে ওইখানে চলে আসতে পারবেন। আপনারা এই গুগল ড্রাইভে এসে আপনি এক্সেল ফাইল অ্যান্ড দেন আইপিওএনবি ফাইল, এগুলো আপনি আহ, আপনি শুধু যেই ডাটা সেটটা লাগবে সেই ডাটা সেটটা আপনি ডাউনলোড করে আপনি আপনার গুগল ড্রাইভে আপনি আপনার মতো করে ফোল্ডার করে আপলোড করবেন, করে আপনি কাজ স্টার্ট করবেন। সো আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। অ্যাজ ইউজুয়াল আমরা আইপি কোল্যাবে কাজ করার জন্য আমরা আমাদের এনভায়রনমেন্ট কানেকশনটা করে নিই, যেখানে আমাদের র্যাম অলমোস্ট 12 জিবির মতন দেয়। লাস্ট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলাপ করছিলাম। এবং আমাদের এইখানে 12 জিবি র্যামের সাথে আমরা কিন্তু প্রায় 107 জিবি হার্ড ডিস্ক পাচ্ছি, যেগুলো আমাদের কানেক্টেড। সো ওকে, আমার এনভায়রনমেন্ট রেডি। আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো, গত ক্লাসে যে জিনিসগুলো আমরা শিখছি সেটা কিন্তু আমাদের কন্টিনিউটি থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে আমাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো এই জন্য আমরা একটু গত ক্লাসটাকে রিভিশন করব। আজকে আসলে মূলত আমরা যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে, আমরা আজকে এই যে আলোচনাগুলো করলাম ডেটা স্ট্রাকচার, ফাংশন মডিউলের মিন স্কোয়ার, মুড, স্কিউনেস, কমপ্লিটলি আজকে আমরা স্ট্যাটিস্টিক্স শিখবো। সোজা কথা, আমরা স্ট্যাটিস্টিক্স শিখবো এবং নামপাই পান্ডাল লাইব্রেরিগুলো ইউজ করে আমরা কাজ শিখবো যে কিভাবে একটা ডেটাকে এক্সপ্লেটরি অ্যানালাইসিস করে। বাট গত সেকেন্ড ক্লাসে দুইটা ফাইল সেকেন্ড ক্লাসের ফোল্ডারে দেওয়া আছে, সেখানে আমরা যে জিনিসগুলো পড়ছিলাম, আমরা লুপ শিখছিলাম, যেটা আমাদের আজকে লাগবে, কারণ আমরা একটা এক্সেল অথবা সিএসভি ফাইল থেকে আমরা হিউজ ডেটাকে নিয়ে আসবো, লুপ ছাড়া আমরা নিতে পারবো না। অ্যান্ড দেন আমরা হচ্ছে ফাংশন তৈরি করছিলাম যে একই কাজ বারবার করার জন্য। এবং আমরা অ্যারে বানানো শিখছিলাম, 1 ডাইমেনশন অ্যারে, 2 ডাইমেনশন অ্যারে, 3 ডাইমেনশন অ্যারে।
এবং আমরা পান্ডাস ইউজ করছিলাম যাতে আমরা ডাটা যে শিটটা, সিএসভি বা এক্সেল শিটটাকে ডাটা ফ্রেম আকারে নিয়ে আসতে পারি। তো আমরা গত ক্লাসে কন্ট্রোল স্ট্রাকচার দেখছিলাম, ইফ এলস ইফ এলস কিভাবে আমরা করি প্রোগ্রামিং। আবি যেহেতু ট্রিপল ই প্রোগ্রামিং তো অবশ্যই ছিল, তো বেসিক প্রোগ্রামিং এখানে যাই আছে সবই বেসিক প্রোগ্রামিং। এই যে ওয়াইল লুপ আমরা ডিসকাস করছিলাম ফর লুপ পাইথনের, এবং লিস্টিং গুলো আমি যখন করতেছি, লিস্টিং গুলো কিভাবে করতেছি, আমরা কনক্যাটিনেশন দেখছিলাম। ঠিক আছে, দেন কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমরা একটা লুপ চালাইছিলাম, ফর লুপ। কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ইফের আমরা ইভেন অড নাম্বার বের করছিলাম, লজিক। দেন আমরা হচ্ছে লাইব্রেরি অ্যাড করছিলাম, নামপাই, পান্ডাস, সিবর্ন, ওএস অ্যান্ড ম্যাটপ্লটলিব। এখানে প্রত্যেকটা জিনিস আমরা না জানলে একটু সার্চ করব। আমি বলছি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য নামপাই হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমার যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ফাংশনগুলো, বিল্ডিং ফাংশনগুলো নামপাই লাইব্রেরিতে আছে। এবং এটা গ্রিক্স অ্যান্ড গ্রিক্স অথবা টিউটোরিয়ালস পয়েন্ট, হ্যাঁ, W3 Schools, যতগুলো ফ্রি রিসোর্সেস আছে আমরা সেগুলো একটু দেখব এবং বোঝার চেষ্টা করব। এবং আমি ফার্স্ট ক্লাসেই জিমিনাই কিভাবে ইনস্টল করতে হয় আপনার ব্রাউজারের মধ্যে সেটা শিখাই দিছিলাম। জিমিনাই থাকলে হবে কি, আমি সার্চ করলে খুব ইজিলি সে আমাকে পুরো একটা রিসোর্স এনে দিবে, সব রিসোর্স থেকে ফাইন্ড আউট করে করে। সো নামপাই গেল হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য। পান্ডাস কিসের জন্য? পান্ডাস হচ্ছে আসলে এটা আরেকটা লাইব্রেরি। পান্ডাস আমরা আসলে মূলত করি হচ্ছে, এটা ফ্লেক্সিবল একটা লাইব্রেরি। কোনো ডেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশনের জন্য আমরা পান্ডাসের কিছু স্পেসিফিক ফাংশন বা বিল্ডিং ফাংশনগুলো ইউজ করি। ঠিক আছে, পান্ডাস আমাদের যদি থাকে তাহলে আমাদের পান্ডাস লাইব্রেরির মধ্যে আমার ডেটাকে ক্লিন করা, ডেটাকে খালি করা, একটা সিএসভি শিটের একটা স্পেসিফিক সেলের মধ্যে কোনো ডেটা নাই, তখন ওই এমটি ডেটাকে আমি কিভাবে ফিল আপ করবো, দেন রং ফরম্যাট থাকলে এটাকে ক্লিন করব কিভাবে, এই বিভিন্ন ক্লিনিং প্রসেসগুলো আছে। দেন আমাদের পান্ডাস বিভিন্ন সিরিজ ডাটা ফ্রেম, আমরা সিএসভি কে রিড করা, জেসন ফাইল রিড করা, এগুলো কিন্তু আমরা পান্ডাস থেকে করতে পারি। বিভিন্ন কোরিলেশন, এই যে যতগুলো পাই চার্ট, বার চার্ট, এরপর হচ্ছে আপনার যতগুলো প্লটিং আছে স্ট্যাটিস্টিক্সের, সব কয়টা প্লটিং যেগুলো আমরা এসপিএসএস দিয়ে করি, যারা স্ট্যাটিস্টিক্স জানে তারা জানে এসপিএসএস কিন্তু একটা টুলস, আর কিন্তু একটা টুলস। এই টুলসগুলো দিয়ে কিন্তু তারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করে। ডেটা অ্যানালিস্টের কাজ কিন্তু এই দুইটা টুলস। আপনারা যদি ওই দুইটা টুলস নিয়ে সার্চ করেন, ইউটিউবে অসংখ্য ভিডিওস পাবেন। ওই 10-12টা ভিডিও দেখলে ওই টুলস ইউজ করে আপনি শিখে যাবেন। যেমন আপনি মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে পারেন, মাইক্রোসফট এক্সেল যেভাবে পারেন, এগুলোও কিন্তু সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ড আপনি যেভাবে চালাইতে পারেন, এসপিএসএস এবং আর টুলসগুলো ডেটা অ্যানালাইসিসের জন্য আপনি ইউজ করতে পারবেন। পাইথন যদি আপনি পান্ডাস লাইব্রেরিটা আপনি ইম্পোর্ট করে নেন, তাহলে আপনি পাইথনের কোড দিয়ে সরাসরি প্রোগ্রামিং করেও আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারেন। তো এই জন্যই আমি ডেটা অ্যানালাইসিস করার জন্য পাইথনের কোড দিয়ে আমি ডেটা অ্যানালাইসিস করব। ক্লিয়ার? এই জন্য পান্ডাস লাইব্রেরির ভূমিকা অপরিসীম। সিবর্ন, সিবর্ন হচ্ছে আসলে মূলত আমার পান্ডাস লাইব্রেরিটাকে কালারফুল করে। আমি যদি সিবর্নটাকে যদি ইম্পোর্ট করি, এর ভিতরে থাকা যে এই ফাংশনগুলো আছে এগুলোকে আমি খুব ইজিলি, এই ফাংশনগুলোকে ইউজ করে খুব ইজিলি আমি ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারবো, কালারফুল ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, কালারফুল পান্ডা দিয়ে আমি ডেটা আনতে পারবো, কিন্তু কালারলেস হইতে হবে। কিন্তু কালারফুল করার জন্য আমরা আসলে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এই সি বন্ডটা ইউজ করি। ম্যাটপ্লটলিবটা হচ্ছে ওই ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ইউজ করি। তার মানে ওই আপনার এসপিএসএস এবং আর যেই ডেটা অ্যানালাইসিসগুলো করে সেগুলো আমি পান্ডাস, সিবর্ন এবং ম্যাটপ্লটলিব, এই তিনটা লাইব্রেরি ইম্পোর্ট করার সাথে সাথে আমি সব ধরনের প্লটিং করতে পারবো। রিলেশনাল প্লট করতে পারবো, ডিস্ট্রিবিউশন প্লট করতে পারবো, যেমন হিস্টোগ্রাম প্লটিং, কেডিএ প্লটিং, ডিস প্লটিং, জয়েন্ট প্লটিং, ক্যাটাগরিক্যাল প্লট, রিগ্রেশন অ্যানালাইসিস,
দেন ওয়েদার ডেটা তো অলওয়েজ আপ ডাউন করতে থাকে। প্রেডিকশন করতে গেলে আমার তো ওই রিগ্রেশন ডেটা প্লটিংটা বুঝতে হবে, ম্যাট্রিক্স প্লটিংটা আমাকে বুঝতে হবে। সো কোরিলেশন আমরা যখন বের করি যে একটা ডেটার সাথে আরেকটা ডেটার কতটুকু রিলেশন আছে, সো সেই কোরিলেশন বের করার জন্য কিন্তু আমাদেরকে ম্যাট্রিক্স প্লটিং করতে হয়। সো এগুলা কিন্তু আমরা সব সি1 দিয়ে করতে পারবো। এই যে ওএস, এই লাইব্রেরিটা কেন আমরা ইউজ করছি, যাতে আমি গুগল ড্রাইভ থেকে ডেটাটাকে নিয়ে আসতে পারি, আমার অপারেটিং সিস্টেম যাতে আমাকে হেল্প করে। ম্যাটপ্লটলিব অলরেডি আমি বলছি স্ট্যাটিস্টিক্যাল বা এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা ম্যাটপ্লটলিব ইউজ করি। তারপর আমরা গত ক্লাসে কি করছিলাম, আমরা একটা মুভির একটা ডাটা আমরা ইম্পোর্ট করছিলাম, ঠিক আছে, এবং হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশন আমরা সেকেন্ড ক্লাসে আমরা কিছু ভিজুয়ালাইজেশন দেখার প্ল্যান ছিল, বাট আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পাইনি। আজকে আমরা এগুলো দেখব। এবং এই ভিজুয়ালাইজেশনগুলো মূলত আপনার হচ্ছে আহ, কোনো আলটিমেটলি আপনার যেই ডাটা সেটের উপর আপনি কাজ করতেছেন সেই ডাটা সেটের উপরেই আপনার এই ভিজুয়ালাইজেশনগুলো দিবে যে ওর আহ, কি অবস্থায় ডেটা সেটটা আছে। সো আলটিমেটলি এটা আমাদের সেকেন্ড ক্লাসে কিন্তু দেয়া আছে, তো আপনি এগুলো একটু দেখবেন ভিজুয়ালাইজেশন প্রসেসগুলো কি। এরপর হচ্ছে ফাংশন, আমরা গত ক্লাসে ফাংশন তৈরি করছিলাম, অ্যাডিশন, তারপর কিউবিক মানে নাম দিছিলাম আর কি ফাংশনের, তারপর হচ্ছে কিউবস, রেজাল্টস। এরপর আমরা সাবলিস্ট করা শিখছিলাম। দেন আমরা ইন্ডেক্সকে কিভাবে হাইড করতে হয়। দেন হচ্ছে আমরা জিপ ফাংশনকে কিভাবে দুইটা তিনটা আহ, তিনটা ভেরিয়েবলে রাখা লিস্টগুলোকে কিভাবে একসাথে আমি নিয়ে আসতে পারি। দেন আমরা রিমুভ করা, ইনসার্ট করা ডিকশনারি, পান্ডাজের 1 ডাইমেনশন অ্যারে, 2 ডাইমেনশন অ্যারে, এগুলো নিয়ে আমরা কাজ করছিলাম। এবং আমরা শেপ দেখছিলাম যে আমি যদি কোনো একটা ডাটা সেটের 1 ডাইমেনশন হয়, তার মানে সেখানে আমার ডেটাটা থাকবে কি, লিস্ট আকারে একটা ডেটা থাকবে 1 ডাইমেনশন। এই যে এটা হচ্ছে 1 ডাইমেনশন, এই যে একটা লিস্ট আকারে থাকলো, একটাই রো থাকবে, তাই না, 0 থেকে 8 পর্যন্ত আমি কিছু ডেটা রাখছি, এটা হচ্ছে 1 ডাইমেনশন। যখন এরকম একাধিক রো হয়ে যাবে, এই যে যেরকম এখানে একটা মুভিস আমি ইম্পোর্ট করছিলাম, যেখানে 77টা রো ছিল আর 8টা কলাম ছিল। গত ক্লাসে যেরকম আমি একটা ডাটা শিট ইম্পোর্ট করছিলাম যেখানে অনেকগুলো রো ছিল, কলাম ছিল। সো আমরা এই যে ডাইমেনশন, এটা হচ্ছে আমার 2 ডাইমেনশন। তারপর আমরা গত ক্লাসে 3 ডাইমেনশন করছিলাম, রাইট। দেন হচ্ছে আমরা দেখছিলাম যে 2 ডাইমেনশন অ্যারেতে কি হচ্ছে, এই যে একটা আহ, পুরো একটা ডাটা রো, একটা রো, এটা হচ্ছে কি সেকেন্ড রো, ঠিক আছে। এই যে দুইটা আমার ডাইমেনশন হয়ে গেছে, তো একটা অ্যারের ভিতরে আমি এই দুইটা রোকে রাখছি 2 ডাইমেনশন। 3 ডাইমেনশন আমি কি দেখাইছিলাম যে আমার এই শেপের, এখানে দুইটা রো আছে, 7টা কলাম আছে, এই শেপ আছে আমার আরো 3টা, একই শেপের আমার আছে, এই যে 2/7-এর শেপ আছে কয়টা, 1, 2, 3। আমরা একটা ইমেজের একটা পিক্সেলের ভ্যালুকে আমরা কল্পনা করছিলাম গত ক্লাসে, পরে আমরা দেখছিলাম যে ওটা ডাইমেনশনটা কিরকম, এই কোডগুলো আমরা গত ক্লাসে করছি। সো আই হোপ আপনারা ওইগুলা দেখছেন। এবং এইখানে আমি গত ক্লাসে যে জিনিসগুলো ডিসকাস করি নাই, সেটা আগের ক্লাসে আমার ভিডিওসগুলো আপনারা দেখবেন, আমরা ডিসকাশনের সময় পাইনি, বাট এটা আমাদের যখন ইমেজ নিয়ে আমরা কাজ করব, তখন এই ডিসকাশনগুলো আবার আসবে, এই জন্য আমি গত ক্লাসে বেসিকে বেশি টাইম দিছিলাম। এইটা একটু আপনারা দেখে নেবেন, একই জিনিস বারবার দেখলে খুব ইজি হয়। আমি যেরকম ম্যাট্রিক্স আমরা শেপ রেডি করছিলাম একটু আগে, যেমন 7টা কলাম, এই একটা কলাম, সাত, একটা রো 7টা কলাম, এরকম দুইটা রো 7টা কলাম, 2/7 ম্যাট্রিক্স। এভাবে যদি আমি 5/5 ম্যাট্রিক্স করি, তার মানে কি 5টা রো, 5টা কলাম, প্রত্যেকটার মধ্যে আমি 1 করে রাখছি, তার মানে আমার পিক্সেলের ভ্যালু কি আছে, সব কয়টা 1 1 আছে। আবার যেমন RGB কালার, আপনারা কালার যদি কখনো একটু ঘাটাঘাটি করেন, রেড, গ্রিন, ব্ল্যাক, RGB কালার মুড বলে। সো ওইখানে প্রত্যেকটা পিক্সেলের একটা কালার ভলিউম দেয়া থাকে 0 থেকে 255-র মধ্যে। এগুলো আমরা 13 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাসে আলোচনা করব। এটা জাস্ট বেসিক যে অ্যারে আমি যখনই নিচ্ছি, তখনই কিন্তু আমি অ্যারেটাকে নিজের মতন করে ম্যানিপুলেট করতেছি, যেটা আমরা গত ক্লাসে করছিলাম। এরপর আবার আমরা ইচ্ছা করলে তাকে
শেপ বানায় নিতে পারতেছি, রিশেপ করতে পারতেছি। যে আমি একটা ভেরিয়েবল র্যান্ডম নিছিলাম গত ক্লাসে, নিয়ে ওইটাকে আবার রিশেপ করছি, আমি 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনও আমি বানাইছি। এইগুলাকে বলা হয় হচ্ছে কার্নেল প্রিপেয়ার করা। আমি ইচ্ছা করলে ওই ওই স্পেসিফিক ভ্যালুকেও আমি ম্যানিপুলেট করতে পারি, যে ওই কার্নেলের পুরো অ্যারেটাকে, আমার 3 ডাইমেনশন কোনো একটা অ্যারেকে আমি স্পেসিফিক ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে আমি ওই কার্নেলটাকে ম্যানিপুলেট করে ফেলতে পারি। মানে একটা RGB কালারকে আমি গ্রে স্কেল করে ফেলতে পারি। এই যে ম্যানিপুলেশনগুলো যে আমি করতে পারি বা আমি যে করি ডাটার জন্য, কেন করি? আমার প্রয়োজনের স্বার্থে। যদি আমি কখনো কোনো সময় মেশিনকে ট্রেন করার জন্য আমার যদি কোনো একটা স্পেসিফিক ডাটা সেটকে ম্যানিপুলেট করা লাগে, তাহলে আমি এইভাবে করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের গত ক্লাসে, এই যে আমরা ডাটাসেট ডট সিএসভি নামে আমরা একটা হার্ট ডিজিজের ডাটাসেটকে আমরা ইম্পোর্ট করছিলাম, মাউন্ট করছিলাম। হার্ট ডিজিজের দুইভাবে আমি দেখাইছিলাম, ডিসক্রাইব করছিলাম। এখানে আমরা এগুলো বারবার দেখব। ইনফো দিলে আমরা ডাটাসেটের ইনফরমেশন পাবো। এরপর হচ্ছে হেড দিলে আমরা ডাটা সেটের প্রথম 5টা হেড পাবো। টেল দিলে আমরা ডাটা সেটের লাস্টের 5টা রো পাবো। তো এই হেড মানে প্রথম 5টা, টেল মানে লাস্টের 5টা। এইভাবে আমরা একটা ডাটা সেটকে আমরা ভিউ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। সো লেটস বিগিন টুডেস ক্লাস। আজকে আমরা আসলে এই কাজগুলোকেই আমরা আবার করব, এবং আমরা বিভিন্নভাবে প্লটিং করে করে আমরা অ্যানালাইসিস করব। সো ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টেই কাজ হচ্ছে আমার যত লাইব্রেরি লাগতে পারে অ্যাপ্রক্স, ওই লাইব্রেরিগুলোকে আমার নিয়ে আসে, তাই না? তার মানে আমি লাইব্রেরি ইম্পোর্ট করব। আচ্ছা, লাইব্রেরিতে আমি একটু আগে যা যা জিনিস বললাম, আমরা সেই লাইব্রেরিগুলোই আমরা ইম্পোর্ট করে ফেলি। এখানে আমাদের নামপাই লাগবে, পান্ডাস লাগবে, এবং এই যে নামপাই অ্যাজ এনপি, তো আমি নামপাইয়ের যতগুলো ফাংশন ইউজ করব, তখন আমি ওই এনপি ডট দিলেই নামপাইয়ের ভিতরে থাকা সব ফাংশনগুলো আমাকে সাজেস্ট করবে। এই সেম ভাবে আমি যখন পান্ডাস বা ম্যাটপ্লটলিব করব, সেম ভাবে ওটা সাজেস্ট করবে। সিবন বলছি। নতুন একটা জিনিস আমি এখানে অ্যাড করতেছি, সেটা হচ্ছে আজকে এটা নতুন অ্যাড হচ্ছে, ফার্স্ট 2টা ক্লাসে আমি অ্যাড করি নাই। সেটা হচ্ছে স্কাইপি। দেখেন, আমার প্রত্যেকটা ক্লাস একটা ক্লাসের সাথে একটা ক্লাস কানেক্টেড। কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, তাইলে ওই ক্লাসটা একটু দ্রুত টাইনে হইলেও একবার দেখে আসবেন। নতুন ক্লাসে জয়েন করার সময় টাইনে হইলে, আমি দেখলাম না এই জন্য নতুন ক্লাস করব না, এটা উচিত হবে না। এবং আপনি যদি রেগুলার আমার সাথে ক্লাস করেন, কন্টিনিউটি থাকে, তখন আপনার মধ্যে মিস হয়েছে গত ক্লাস, বাট তারপরেও দেখবেন যে আপনার মধ্যে কিছু না কিছু আহ, ইয়ে থাকবে, নলেজ থাকবে, যেটা নিয়ে আপনি কিন্তু আমার সাথে ডিসকাস করতে পারবেন যে এটা কিভাবে, এটা কিভাবে। দেখেন, এই যে স্কাইপি, এটা হচ্ছে সাইন্টিফিক পাইথন একটা স্পেশাল লাইব্রেরি। নামপাই হচ্ছে একটা ওপেন সোর্সের মতন এটা কাজ করে। স্কাইপি হচ্ছে হলো সাইন্টিফিক পাইথনের। আমার এর ভিতরে থাকা বিভিন্ন ধরনের লাইব্রেরিগুলো আমি কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবো। নট অনলি এই যে গিট হাবের কোডে যদি আপনি যান স্কাইপির, দেখবেন যে এর ভিতরে থাকা আমি ডাটাকে কনস্ট্রেন্টস করা, অপটিমাইজ করা, এরপর ডাটাকে ভেঙে ফেলা, গ্রাফ আর্কিটেকচার তৈরি করা, ডাটাকে স্পেশাল ডেটা অ্যানালাইসিস করা, ম্যাট প্লটিং এর ক্ষেত্রে স্কাইপির কিন্তু অসংখ্য এখানে কিন্তু কোড দেওয়া আছে। আপনারা স্কাইপির ফাংশনগুলো দেখতে পারবেন, এবং এই স্কাইপিটা আমরা ইউজ করব আজকে। ঠিক আছে? আচ্ছা, সো এই স্কাইপের আমি ভেরিয়েবল নিলাম হচ্ছে স্টেটস, মানে এই ভেরিয়েবল দিয়ে আমি স্কাইপের ফাংশনগুলো ইউজ করব। সো ফার্স্টে আমরা কিছু ফাংশন বানাই নিই, যেগুলো আমাদের জন্য প্রয়োজন। ফাংশন বানানো তো আমরা গত ক্লাসে শিখছি, সো আমাদের জন্য কোনো ইস্যু নেই, ফাংশন আমরা আহ, বানাইতে পারি। সো আজকে আমি একটা ফাংশন বানাইলাম। ধরেন সাপোজ আমি আহ, গড় বের করব। ঠিক আছে? গড় বের করব, কোনো একটা স্পেসিফিক ডাটা সেটের গড় বের করব। সো আমি এই জন্য ফাংশনের নাম দিলাম ক্যালকুলেট মিন। এবং এটা আমি গত ক্লাসে বলছি, এটা হচ্ছে প্যারামিটার। আমি যেই ডাটাই পাঠাবো, সেই ডাটাটা এই ভেরিয়েবল দিয়ে ভিতরে আসবে। আসার পর নামপায়ের মিন নামে ফাংশনের মাধ্যমে
একটা ভ্যালু জেনারেট হবে ওই ডাটা সেটে যতগুলো, ধরেন সাপোজ এই ডাটা সেটে 1 লাখ ডেটা আছে, তার গড় করে সেটা আবার রিটার্ন করে দিবে। তার মানে এই ফাংশনটার নাম হচ্ছে ক্যালকুলেট মিন। আরেকটা ফাংশন আমরা বানাই ক্যালকুলেট স্ট্যান্ডার্ড। সেম, আমি ফাংশনের একটা নাম দিব ক্যালকুলেট স্ট্যান্ডার্ড। এই নাম আপনি আপনার মতন চেঞ্জ করতে পারেন, এবং এই প্যারামিটারের মধ্যে আপনার ভেরিয়েবলের নামও আপনি আপনার মতন দিতে পারেন। এটা ফার্স্ট ক্লাসে আমরা এক্স ওয়াই জেড এরকম অসংখ্য ভেরিয়েবল নিছি, সো এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এবং আমরা নামপায়ের স্ট্যান্ডার্ড নামে ফাংশনটা ইউজ করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে, স্যার আপনি ফাংশন বানায় বানায় করতেছেন কেন? আমরা তো নর্মালি নামপাই ডট মিন দিলেই তো ডেটা, এর ভিতরে যে ভেরিয়েবল দিব সেটাই তো আমার করে দিচ্ছে। সো এই ফাংশনটা আবার ফাংশনের ভিতরে ঢোকানোর অর্থ কি? অর্থটা হচ্ছে আপনাকে ফাংশনের সাথে বারবার আমি ইউজ টু করতে চাচ্ছি। যেটা আমাদের বিল্ডিং ফাংশন, যেমন মিন হচ্ছে বিল্ডিং ফাংশন, স্ট্যান্ডার্ড হচ্ছে বিল্ডিং ফাংশন। এই বিল্ডিং ফাংশন তো আমরা ইউজ করতেছি, কিন্তু সামটাইমস আমরা বিল্ডিং ফাংশনও পাবো না। এটা আমাদের এই ঘটনাটা ঘটবে 7-8 নাম্বার ক্লাসে গিয়ে, যখন আমাকে নিজেকে ফাংশন বানাইতে হবে। কেউ কিছু বলতেছেন? ওকে। আরেকটা আমি বানাইলাম ক্যালকুলেট মুড, যেটা দিয়ে আমি মুড বের করব। সো মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মুড, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কিছু ক্যালকুলেশন, যেটা আপনারা গুগল করলেই জানতে পারবেন। মিন মানে হচ্ছে যদি আপনাকে 1,000 ডেটার গড় বের করতে দেওয়া হয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে এই 1,000 ডেটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুজ কোনটা বেশি আসছে। ধরেন একটা সেলের স্ট্যান্ডার্ড একটা সেল ভলিউম আমি বের করতে চাচ্ছি, যে আমার মানে এই মাসে আমার স্ট্যান্ডার্ড সেল কত হয়েছে। সো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা এই ফাংশনের মধ্যে তৈরি করা। আর মুড মানে হচ্ছে আমার একটা 1,000 ডেটার মধ্যে ধরলাম যে 50, মানে ধরেন কোনো একটা স্পেসিফিক ভ্যালু 50 কেজি আটা। এই 50 কেজি আটা যদি সর্বোচ্চ বার সেল হয়, তাহলে ওটার মুড হবে হচ্ছে 50 কেজি আটা। ধরেন 20 কেজি আটা, 2 কেজি আটা, 1 কেজি আটা, এরকম অসংখ্য আটা বিক্রি হয়েছে। এটা আটা কোম্পানি, ফ্রেশ আটা কোম্পানি। সেখানের মধ্যে 50 কেজি আটার যে লট, সেটা সবচেয়ে বেশি হয়েছে। সো এইটা বের হয় হচ্ছে মুড দিয়ে। তাইলে এই মুড ভ্যালুটা আমি বের করব কোথা দিয়ে? স্কাইপির মুড ভলিউম দিয়ে। আমি যে ডেটাটা পাঠাবো ওই লিস্ট, লিস্ট বানানো তো আমরা গত ক্লাসে শিখছি। লিস্টটা আমি এখানে পাঠাই দিলাম, এবং সেই ভ্যালুটা পাওয়ার জন্য আমি ট্রু করে দিলাম। তাহলে ও ডেটা সেটের মধ্যে যত ডাইমেনশনেরই ডেটা হোক, মানে 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনের যদি 1 লাখ ডেটাও থাকে, সেটার থেকে সে মুডটাকে বের করে ফেলবে। এবং মুডটাকে বের করে ওই মুডের, মুড আবার যদি একাধিক মুড থাকে, ধরেন যে 50 কেজি আটা বিক্রি হয়েছে 50 বার, 20 কেজি আটাও বিক্রি হয়েছে 50 বার, তার মানে মুড হয়ে গেল তো দুইটা। বুঝতে পারছি? মুড হয়ে গেল দুইটা। আমার এই কথাগুলো কিন্তু আপনারা আবার একটু গুগল করবেন যে মুডটা কি, নিজেকে একটু মিনিমাম 10 মিনিট 15 মিনিট সময় দিবেন। এবং আমি বলছিলাম যে আসার আগে একটু পড়ে আসার জন্য, এই যে এখানে স্কিউনেস মেজার্স, এই যে একটা ইয়ে দেয়া আছে এখানে, আমার রিসোর্স দেয়া আছে থার্ড ক্লাসে, যেখানে আপনার এই স্কিউনেস মেজার ইন্টারপ্রিটেশনের ফর্মুলার ভ্যালুসগুলো দেওয়া আছে। ঠিক আছে? আপনার মুডের ভ্যালু, মিন, মুড, আপনার স্কিউনেস বের করতে গেলে তো মিন মাইনাস মুড, তাহলে মিন কি মুড কি আপনি এটা একটু খোঁজ নেবেন। আবার স্কিউনেস বের করার জন্য আপনার সামটাইমস আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও প্রয়োজন হয়। এবং স্কিউনেস হচ্ছে কোনো একটা স্পেসিফিক কোম্পানির ভ্যালু ডিস্ট্রিবিউশনটা কিরকম হচ্ছে, সেটা কিন্তু আমরা স্কিউনেস থেকে বুঝতে পারি। তো স্কিউনেস যদি 0 হয়, তাহলে ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক, মিনস দ্য মিন, মিডিয়ান, মুড আর ইকুয়াল, মানে তার গড়, তার মিডিয়ান এবং মুডের ভ্যালু সেম। স্কিউনেস 0-র চেয়ে বড় হইলে এটা রাইট স্কিউড বলা হয়, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের ভাষায়। আর যদি ছোট হয় তাহলে এটা নেগেটিভ স্কিউড বলা হয়, মানে সেলস রেশিও ভালো, এটা সেলস রেশিও খারাপ। এটা হচ্ছে সিমেট্রিক, মিন এবং মিডিয়ানটা আমার বেশি হবে, পজিটিভলি স্কিউড। এটা গ্রাফিটিক্যালি আপনি যদি দেখেন, তাহলে এই যে এটার যে ক্যালকুলেশনগুলো, এগুলো হচ্ছে ওই স্পেসিফিক পান্ডার লাইব্রেরি, যেটা স্কিউনেস নামে একটা লাইব্রেরি আছে, সেখানে কিন্তু এই মেথডগুলো বিল্ড ইন তৈরি করা আছে ব্যাকএন্ডে। সো আমরা শুধু ওইটা ইউজ করব আর কি। সো আমি এখানে মুডটাও কিন্তু বের করতে পারতেছি। এরপর আমি যখন স্কিউনেসটা বের করতে চাবো, আপনারা, আমি যেহেতু একদম প্রোগ্রামিং লেভেল থেকে দেখাচ্ছি, এই যে দেখেন
ক্যালকুলেট স্কিউনেস, যেখানে আমি ডাটা দিছি, আর এই যে সায়েন্টিফিক যে পাইথনের কোড, সেটার মধ্যে কিন্তু স্কিউ নামে ফাংশনটা আছে। আপনি যদি একটা ফাংশন বুঝতে চান, আপনি জাস্ট ওই ফাংশনটা কপি করবেন। ক্লিয়ার যে এই ফাংশনটা একটু বোঝার দরকার আছে, নাহলে আপনি যারা আমরা স্ট্যাটিস্টিক বুঝি না তাদের জন্য প্রবলেম। এই যে স্কিউ ডাটাটা বলতে কি বোঝায়, স্ট্যাটিস্টিক্যাল মেজার, অ্যাসিমেট্রিক্যালি একটা ডেটা ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, পজিটিভ স্কিউনেস কি, নেগেটিভ কি, জিরো স্কিউনেস কি, একটু নিজে ওই জিমিনাই থেকে একটু পড়াশোনা করবেন। এটা মুড স্ট্রাকচার থেকে এটা আসলে কিভাবে বের হয়, এবং হচ্ছে এই ফাংশনটার ব্যাকএন্ডে কি কোড আছে, যদি আপনি সেটাও দেখতে চান, তাহলে এইটার এই স্কিউনেস ফাংশন লিখবেন। সরাসরি লিখে আপনি যে ইন পাইথন র কোড দিবেন, যে আমি এর ব্যাক এন্ডে কোড করতে যাচ্ছি। যারা রিসার্চে কাজ করতেছেন তাদের ডেফিনেটলি প্রত্যেকটা ফাংশনের ম্যাথমেটিক্যাল ব্যাক এন্ডটা দেখাটা খুবই জরুরি। তাইলে এই যে দেখেন ক্যালকুলেট স্কিউনেস ক্যাস্ট্রি অফ ডেটা পাইথন, এইটা গেলে আপনি হচ্ছে যে একটা গিট হাবের লিঙ্ক পাবেন। আর এই যে দেখেন এই স্কাইপি ডকুমেন্টেশন, স্কাইপি ভার্সন 1 ম্যানুয়াল, এইটার মধ্যে গেলে আপনি হচ্ছে আসলে একটা স্কিউনেসের ডাটা সেটের ডেটাটা পাবেন। এটা যেহেতু এই যে ওপেন সিভি, স্কিউনেস কারেকশন, ওসিআর, এগুলো আপনি একটু দেখবেন, দেখলে এর ব্যাক এন্ডের কোডটা আপনি পেয়ে যাবেন কোথাও না কোথাও। কথা ক্লিয়ার? যে আমার এই স্কিউনেসটাতে আমি স্কিউ কল করলেই আমার ওই ডাটা সেটের সেই স্কিউনেস বের করে দিচ্ছে, কিন্তু স্কিউর ভিতরে ব্যাক এন্ডে আসলে কি কোড আছে আমি একটু আপনাদেরকে একটা দেখাই দিই তাহলে আপনাদের জন্য। এই দেখেন স্কিউ নামে ফাংশন, মানে যেই ফাংশনটা, তার ভিতরে আছে হচ্ছে মোটামুটি কয়টা, অনেকগুলা ভেরিয়েবল আছে। এ, এক্সিস, বায়াস, ন্যান পলিসি, কি ডাইমেনস। আপনি শুধু কি ডাইমেনসটা দিচ্ছেন, এটাকে ট্রু করে দিচ্ছেন যে যে কোনো ডাইমেনশনই হোক সেই স্কিউনেসটা বের করবে। সো প্রত্যেকটার আবার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, যে এই ফাংশনটার ভিতরে যে কোনো একটা ভেরিয়েবল দেন, অনলি আমি তো শুধু ডাটা পাঠাইছি তাইলেও হবে। আবার যদি আমি রো কলাম স্পেসিফিক করতে চাই, বায়াস ভ্যালু দিয়ে করতে চাই, অথবা ওইটার কোনো যদি প্রোপাগেট ভ্যালু থাকে, ডাইমেনশন যদি অনেক ডাইমেনশন হয়, 3rd ডাইমেনশন, 4th ডাইমেনশনেরও যদি ডাটা সেট হয়, তারও স্কিউনেস কিন্তু বের করা পসিবল। তাহলে এই কিপ ডাইমেনশনটা আমাকে ট্রু করে দিতে হবে। তাইলে এটা অটোমেটিকলি স্পেসিফিক ফাংশন ওয়াইজ সে কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো ওই স্কিউ যেই ফাংশনটা তৈরি করা আছে বিল্ডিং, তার ভিতরে কিন্তু এটা রেডি করা আছে। সো আমি জাস্ট কল করলেই কিন্তু কাজটা করে দেয়। এই যে দেখেন স্কিউর ভিতরে একটা লিস্ট অফ ডেটা পাঠিয়ে দিচ্ছে, এটার স্কিউনেস কত, 0.2650। তার মানে এটা কি জিরোর চেয়ে বড়, তার মানে এটা একটা পজিটিভ স্কিউনেস। যদি এটা মাইনাস সামথিং হইতো তাহলে এটা নেগেটিভ স্কিউনেস হইতো। কথাই বুঝাইতে পারছি আপনাদেরকে? স্কিউনেস মূলত একটা কমার্শিয়াল কোম্পানির স্পেসিফিক কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ফাংশনটা আমরা ইউজ করি, যে হ্যাঁ এই প্রোডাক্টটাকে আমি সেকেন্ড টাইম বিক্রির জন্য প্রোডাকশনে ছাড়বো, নাকি এই প্রোডাক্টটা আমার সেল ভালো যাচ্ছে না। সেটা কিন্তু মাল্টিপল ভেন্ডরের কাছ থেকে আসা যে সেলস রিপোর্ট, সে সেলস রিপোর্ট থেকে স্কিউনেসের রেজাল্টটা জেনারেট হয়। সো আমরা যখন করব তখন আরো ক্লিয়ার হবে, আমরা এটা প্র্যাকটিক্যালি ইউজ করব। আচ্ছা, দেন আরেকটা ফাংশন আমরা বানাইনি, সেটা হচ্ছে কি মিডিয়ান। মিডিয়ানটা কি? মিডিয়ান হচ্ছে আমার যদি একাধিক ডেটা থাকে, ওই ডেটার মধ্যে আসলে যদি ওইটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, ছোট থেকে বড় আকারে সাজাই, তাইলে ওর মাঝখানে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। সো মিন, মুড, মিডিয়ান, স্কিউনেস, এই মানে জিনিসগুলো হচ্ছে আমার এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসের স্ট্যাটিস্টিক্সের কিছু ফাংশন। ঠিক আছে, যারা আমরা স্ট্যাটিস্টিক্স বুঝি না, এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আমরা একটু ঘাটাঘাটি যদি করি, প্রত্যেকটার জন্য 2-3 মিনিট টাইম দিই, আর আমার যে এখানে পিডিএফটা দেয়া আছে সেগুলো যদি একটু আগের ভিডিওসগুলো যদি একটু দেখি, তাইলে আমাদের ইনশাল্লাহ আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আমি রিয়েল ডাটা নেওয়ার আগে র্যান্ডম একটা ডাটা আগে জেনারেট করি। র্যান্ডম জেনারেট করা ডাটা তো আমরা শিখছি যে আমরা কিভাবে র্যান্ডম ডেটা জেনারেট করতে পারি।
আমরা গত ক্লাসেও আমরা র্যান্ডম যেটা জেনারেট করছিলাম অ্যারেতে, ঠিক না? এবং ওই ডাটাকে আবার আমরা বিভিন্ন শেপে বানাইছিলাম নিজেরা, রিশেপ করছিলাম। সো আমি কিছু র্যান্ডম ডেটা জেনারেট করি। তো র্যান্ডম ডেটা জেনারেট করার জন্য আমার কি লাগে, র্যান্ডম নামে একটা আমি আসলে ফাংশন ইউজ করি, এটা নামপাইয়ের মধ্যেই আছে। তো আমি নাম দিলাম হচ্ছে আর এন ডেটা, র্যান্ডম ডেটা নামপাই, মানে এনপি ডট র্যান্ডম ডট নর্মাল, নর্মাল কিছু ডেটা চাচ্ছি, কোনো ফ্লোটিং ডেটা অথবা কোনো আহ, এমন কোনো ডেটা না, যে ওই যেটাকে আমরা বলি প্রাইমারি বা মূলত এরকম কোনো ডেটা না। লগ ভ্যালু বলছে 230-এর আশেপাশে, স্কেলিং হচ্ছে 10 বেশি কম হইতে পারে, এবং আমি সাইজ বলে দিছি 1000, তার মানে 1000 ডেটা আমি দিতে বলছি। এখন আপনি এই যে ফাংশনটা আমি ইউজ করলাম র্যান্ডম নর্মাল, আপনারা অবশ্যই প্রত্যেকটা ফাংশন আবার নিজেরা বাসায় এইভাবে করে জিমিনাইকে দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা লকটা কি, বা এই লকটা আসলে কি জন্য ইউজ হচ্ছে। ও একটা গড় ভ্যালু বের করবে, 230-এর একটা গড় ভ্যালু। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে কি, 10-এর মধ্যে একটা ভ্যালু বের করবে। আর শেপ আমি বলে দিছি কাউন্ট, মানে সাইজ, যে ওইটা ডাটা হবে কয়টা, 1000 ডেটা। তার মানে এই যে ভ্যালুগুলো এইগুলো হচ্ছে আমরা কোডের মধ্যে বলে দিছি। তাহলে এই মিনে, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে এত সাইজের সে কি করবে, র্যান্ডম ডাটা আমাকে জেনারেট করে দিবে, এবং এটা আমি দেখতে পাবো। সো আপনারা একটু পর্যন্ত একটু বাসায় প্র্যাকটিস করতে থাকেন। এই যে দেখেন অলরেডি 1000 ডেটা সেট জেনারেট হয়ে গেছে, যেটার মিন হচ্ছে 230। আমরা সেকেন্ড শুরু করব 15 মিনিট পরে, ঠিক আছে? সেকেন্ড সেশন, এটা আমি একটু আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই, দেখতে থাকেন, শেয়ার করে দিই। আচ্ছা, হ্যালো। এটা আসলে কি কাজে লাগে, মানে স্কিউনেস এটা কি ডেটা অ্যানালাইসিসের জন্য। ডাটা অ্যানালিসিস এর ভিতরে? হ্যাঁ। ইমেজ টিমেজের না জন্য না লাগে না না, না, তাই না ইমেজে কোনো? ইমেজের জন্য লাগবে না, এসএসটি এর জন্য লাগবে, অ্যানালিস্টের জন্য আচ্ছা, লাগবে। কয় মিনিট পর শুরু হবে স্যার? 15 মিনিট 15 নাকি? মিনিট, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওয়েল, আমরা তাহলে এখন যে র্যান্ডম ডেটাগুলো জেনারেট করলাম, এর মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে র্যান্ডম জেনারেট, আমি ডেটা যে জেনারেট করতে পারি আমাদের, এবং সময় সময় আমরা র্যান্ডম জেনারেট করব ডেটা, এবং সেখানে আমি আমার মিন বলে যে 230, দেখেন এখানে 1000 ডেটা জেনারেট হয়েছে, যেগুলোর পুরোটার যোগফল করে 1000 দিয়ে ভাগ দিলে সেটা 230-ই হবে। এবং সবকটা কিন্তু 230-এর উপরে নিচের ডেটা, দেখবেন কিছু নিচ কিছু উপর এভাবে করে ডেটাগুলো জেনারেট হয়েছে অটো স্কেলে। এবং স্কেল হচ্ছে 230-এর উপরে 10 এবং 230-এর নিচে 10, এর মাঝেই কিন্তু ডেটা সেটগুলো আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মাঝেই 10। আচ্ছা, সাইজ 1000। এখন আমরা কি করব দেখেন, আমরা এই ডেটা সেটের নাম দিছিলাম কি, আর এন ডেটা, ঠিক আছে না? এখন যদি আমরা চিন্তা করি যে আমি এটা মিন বের করব, দেখেন মিনটা আমি তো উপরে একটা ফাংশন বানাই রাখছি, দেখেন ক্যালকুলেট দেখার সাথে সাথে আমাকে কিন্তু সে বলতেছে যে তোমার ফাংশন আছে কয়টা, ক্যালকুলেট মিন, মিডিয়ান, মুড, স্কিউনেস, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই সব কয়টা কিন্তু আমি উপরে বানায় রাখছি। সো আমাকে কোল্যাবে এটা সাজেস্ট করতেছে। এই জন্যই আমরা কিন্তু পাইটর্চ অথবা হচ্ছে জুপিটার নোটবুকে আমরা নিজেদের পিসিতে কাজ করি না, কারণ আমাদের সবাইয়ের 12 জিবি র্যামও না, আবার 100 জিবির মতন আমাদের আলাদা স্পেসও নাই, আবার এরকম সাজেস্টও করবে না। তো আমরা যেহেতু বিগিনার লেভেলের সবাই ডেভেলপার, সো আমাদেরকে শেখাটা আগে জরুরি। দেখেন এই যে আলটিমেটলি কিন্তু সে আমাকে মিন বের করে দিল কি, 229.81, তার মানে অলমোস্ট 230। তার মানে আমি যেই লগ বলছিলাম ওই লগ কিন্তু ধরেই আমাকে র্যান্ডম জেনারেট করে দিছে। এখন যদি আমি প্রত্যেকটা জিনিস দেখতে চাই যে এর মিডিয়ান ভ্যালু কত, ঠিক আছে, দেন এটার আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কত, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস কিন্তু সে বের করে দেয়, যে এটা মিডিয়ান ভ্যালু। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যদি আমি দেখতে চাই, স্কিউনেসটা যদি আমি দেখতে চাই, যেটা কি পজিটিভ স্কিউনেস নাকি নেগেটিভ স্কিউনেস। হ্যাঁ, এই যে আমি এখানে স্কিউনেস এর ভ্যালুটা দিলাম কি, ক্যালকুলেট স্কিউনেস ডেটা, আর প্রিন্ট দিলাম যে দ্য স্কিউনেস অফ ডেটা ইজ এত, যেই ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা আমি লিখে দিব। গত ক্লাসে আমি বলছিলাম
যদি আমরা কোনো স্ট্রিং এর ভিতরে কোনো ইন্টিজার বা ফ্লোট টাইপের কোনো ডেটা প্রিন্ট দিতে চাই, তাইলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলটাকে ইউজ করব, আর স্ট্রিং এর বাইরে আমি এফ বলবো। এটা হচ্ছে পাইথনের কিওয়ার্ড। তাহলে দেখেন ইজিলি বলে দিচ্ছে যে তোমার স্কিউনেস হচ্ছে 0.08, তার মানে অলমোস্ট জিরো। অলমোস্ট জিরো হইলে আমাদের মিন মিডিয়ান মুড তিনোটা ভ্যালু সমান। এটি হচ্ছে আমার স্কিউনেস ইকুয়াল ভলিউমে আছে। আচ্ছা, তাহলে আমার উপরের ভেরিয়েবলগুলো আমি মানে ফাংশনগুলো আমি ইউজ করলাম, তাই না? এখন যদি আমি এরকম একটা যে কোনো ডেটা সেট আপনাকে দেই, যে ডেটা সেটের যদি আমি আপনাকে বলি এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস করো, আপনার হচ্ছে গিয়ে যারা এখানে থিসিসের স্টুডেন্ট আছে তাদের বিগিনার অ্যানালিস্ট, অনেক সিনিয়র আছেন যারা অলরেডি জবে আছেন। তো আলটিমেটলি আপনার জায়গা থেকে আপনার স্পেসিফিক ডোমেইনের ডাটা সেটের আপনি যদি মনে করেন যে আমি ওই ডাটা সেটের মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মুড, স্কিউনেস এগুলো বের করতে চাই, তাহলে আপনি এভাবে করে বের করতে পারেন আপনার ডাটা সেটের কমপ্লিট একটা এক্সপ্লেটরি অ্যানালাইসিস। আর আমি একটা অ্যাসাইনমেন্ট 1 দিব, এটা 5th ক্লাসেই, যেটা আসলে মূলত এই এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিসের উপরেই, এই ডেটা অ্যানালাইসিসের ক্লাস শেষ হওয়ার পরে। তাহলে আমরা এখন স্টার্ট করবো এক্সপ্লেটরি ডেটা অ্যানালাইসিস। আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। আমরা যে কোনো একটা ডাটা ফ্রেম তৈরি করি। যেহেতু আমি একটা র্যান্ডম ডাটা নিছি, তো আমি ভ্যালুস লিখলাম আর র্যান্ডম ডাটা দিয়ে আমি ডাটাগুলোকে নিয়ে একটা ডাটা ফ্রেম তৈরি করবো। র্যান্ডম ডাটার মধ্যে তো 1000 ডেটা আছে, তাহলে ভ্যালুসে আমার 1000 রো জেনারেট হওয়া। তাহলে আমার ডাটা ফ্রেম যদি আমি তৈরি করি, দেখেন ডিএফ আমি যদি লিখি, এখানে আমার একটা ডাটা ফ্রেম তৈরি হলো, এই যে 1000 রো একটা কলমের একটা ডাটা ফ্রেম তৈরি হয়ে গেছে, যেখানে আমার সব কটা ভ্যালু চলে আসছে। তার মানে আমরা যে কোনো একটা ডাটা সেটকে ডাটা ফ্রেমে কনভার্ট করার জন্য আমি এই ফাংশনটা ইউজ করলেই, পান্ডার একটা ফাংশন নাম হচ্ছে ডেটা ফ্রেম, এই ফাংশনটা বিল্ডিং এর ভিতরে আমি ওই ডাটা ভেরিয়েবল সেটটা দিলেই অটোমেটিকলি ডাটা ফ্রেমটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এটা একটু ডেসক্রাইব করব। দেখেন, ডাটা সেট যখনই আপনি পাবেন, এটা তো র্যান্ডম বানাইলাম, আমরা রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে একটু করে শুরু করব। ওই ডাটা সেটের একটা ওভারভিউ আপনি জানতে গেলে ডিএফ ডট ডেসক্রাইব আপনি দিতে পারেন। দিলে আপনার ওর সম্বন্ধে একটা ওভারঅল আপনাকে একটা আইডিয়া দিবে। হ্যাঁ, শুধু যে প্রিন্ট দেওয়া লাগবে তা না, আপনি জাস্ট নর্মালি লিখলেন হচ্ছে আহ, যেই ডাটা সেটটা তো ডিএফ এর মধ্যে আছে, ডেস লেখেন, আপনাকে সাজেস্ট করবে ডেসক্রাইব। ট্যাব ক্লিক করেন, দেন শিফট এন্টার প্রেস করেন, তাহলে আপনি কিন্তু পুরো পান্ডাস আকারে সে দেখেন। এইখানে আমি যেটা ফাংশন কল করে করছি, ঠিক আছে, আপনাদেরকে ফাংশন শেখানোর জন্য, সেটা কিন্তু পান্ডার ভিতরে অটোমেটিকলি কাউন্ট করতেছে, মিন বের করতেছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম ভ্যালু কত দেওয়া আছে, 1000-এর মধ্যে 198 সামথিং আছে মিনিমাম ভ্যালু আছে। এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 25%, 50%, 75%, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে। মোটামুটি কিন্তু একটা ওই ডাটা সেটের আপনার পুরো ব্রিফ একটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যানালাইসিস একটা ব্রিফ পেয়ে যাবেন। আবার ডিএফ দিয়ে যদি আপনি ইনফো দেন, ঠিক আছে, আপনি ডিএফ দিয়ে ইনফো দিলে কি হবে, ওই ডাটা সেটের আপনি একটা ইনফরমেশন ভ্যালু পেয়ে যাবেন। মানে ওর এইখানে ওর কোনো কলামে নাল ভ্যালু আছে কিনা, কাউন্ট আছে কিনা, সব কয়টা। যেমন ও বলতেছে যে কলামের নাম হচ্ছে ভ্যালুস, নট নাল, 1000 ভ্যালুই আছে, মানে পুরো একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে। সো আমরা একটু বড় ডাটা সেট যখন নিব, তখন আপনি ইনফরমেশনটা দেখলে আর আপনার কাছে ইজি হবে যে আচ্ছা ঠিক আছে, এইভাবে করে আপনি ভ্যালুগুলো দেখতে পারবেন। আচ্ছা, চলে যাই হচ্ছে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা কিন্তু একটা ডেটাতে যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানতেছি। ডেটা ভিজুয়ালাইজেশন আমরা যদি করি, তাহলে আমার ডেটা ভিজুয়ালাইজেশনে আমি দেখব যে আমার ডাটা সেট কি অবস্থায় আছে, কতগুলো ডাটা আছে, এটা কি অবস্থায় আছে। আচ্ছা, আমাদের এখানে সাউন্ড কি শোনা যাচ্ছে না?
এবি সাউন্ড কি শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে, শোনা যাচ্ছে। এবি, আমরা শুনতেছি। এবি কে? আপনাদের নামটা লিখলে আমি বুঝতে পারতাম যে আছেন। টেক্সট করছেন যে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পারতেছেন এবি? ওকে, দেখেন এখানে আমি সি বর্ণের একটা ফাংশন ইউজ করতেছি। এই ফাংশনটার নাম হচ্ছে সেট। এটা ওয়াইড গ্রিড, বিভিন্ন গ্রিডে আপনি যদি এই সেট ফাংশন দেন, বিভিন্ন গ্রিডে আপনাকে ওই ডাটা সেটের পুরো ভ্যালুসটা আপনাকে আইনে দিবে। তো আমি এই ওয়াইড গ্রিডটাকে ইনস্টল দিয়ে নিলাম, যে একটা ব্যাক এন্ডে একটা ওয়াইড গ্রিড থাকবে। এবং আমি যে র্যান্ডম ডাটাটা নিছিলাম, খেয়াল করেন আমার যে ডিএফ এর মধ্যে যে ভ্যালুসটা আছে, সেই ভ্যালুসটাকে আমি কেডি একটা চার্ট করব, পাই চার্ট এবং লাইন চার্ট, যেটাকে ট্রু করে দিছি কেডি চার্ট। এবং ওই প্লটিং এর টাইটেল দিব হচ্ছে আওয়ার ফার্স্ট ডিস্ট্রিবিউশন প্লট। প্লট ডট শো দিলে আমার প্লটিংটা তৈরি হবে। এখন এই যে প্লটিংটা আসলো, এই প্লটিংটা আসার জন্য আমি কি কি জিনিস করলাম? আমি হচ্ছে প্রথমে এটার ফিগার সাইজ দিলাম, যেটা কত, 10/5 একটা ফিগার সাইজের ভ্যালুস হবে। দেখেন এই সাইডে হচ্ছে 5টা আর এই সাইডে হচ্ছে 10টা, মানে এক্স এক্সিস বরাবর 10, ওয়াই এক্সিস বরাবর 5-এর আমার একটা ফিগার সে দিল। এবং এই ফিগারটা আমি ইচ্ছা করলে এর উপরে রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজেস দিলে এই ফিগারটা কিন্তু ডাউনলোড করে আমি কিন্তু আবার এটা আমার পেপারে ইউজ করতে পারবো, অথবা আমার যে বস তাকে দেখাতে পারবো যে আপনার যে ডেটা সেটার আমি কেডি প্লটিং করছি, হিস্টোগ্রাম প্লটিং যেটাকে বলে। এই যে দেখেন সি বর্ণের হিস্টোপ্লট, ক্লিয়ার? এই হিস্টোপ্লট হচ্ছে এক ধরনের প্লটিং যেটা দিয়ে আমি বুঝতে পারি যে আমার ডাটা সেটের যে স্পেসিফিক কলাম, আমার তো কলাম একটাই, ভ্যালুস নামে একটা কলাম, তাই না? শুধু ভ্যালুগুলো আছে, তাই না? ভ্যালুস নামে একটা কলাম, সেইখানে 1000 ভ্যালুস আছে। তা আমি ডিএফ থার্ড ব্র্যাকেট ওয়ান কোটেশনের ভিতরে ভ্যালুস দিছি। এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেই স্পেসিফিক কলামের হিস্টোগ্রাম প্লটিং দেখতে চান, জোর, মিন, মিডিয়ান, মুড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আপনি একটা হিস্টোগ্রাম দিয়ে দেখতে পারবেন। আপনি দেখেন খুব ইজিলি দেখতে পারতেছেন যে এখানে 230 হচ্ছে মিন। এই যে একটা সিম্পল দাগ দিয়ে কিন্তু গ্রিডটাকে দেয়া আছে, এবং এই গ্রাফ দিয়ে বোঝাচ্ছে যে আমার ডেটা সেট 230-এর 10 এদিকে এবং 10 এদিকে, এইখানে ডাটা সেটটা সবচেয়ে ম্যাক্সিমাম। তার মানে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি, আমার 220 থেকে 240-এর মধ্যেই। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো এখানেই আছে। তো এই একটা হিস্টোগ্রাম থেকেও আপনি একটা স্পেসিফিক ডাটা সেটের স্পেসিফিক কলামকে আপনি কি করতে পারেন, প্লটিং করে কিন্তু নিতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ক্যাটার প্লট। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার এই প্লটটা যদি আমি 300 ডিপিআই বা 600 ডিপিআই সেভ করতে চাই তাহলে কোন জায়গায় চেঞ্জ করা লাগবে? 600 বা 300 ডিপিআই বলতে একটু বলেন, ডিপিআই বলতে স্যার কি ওই বোঝাচ্ছে? ডট পার স্যার ওই মানে পিক্সেল, ডট ডট পার পার ইঞ্চি। পিক্সেল? হ্যাঁ, ডট পার ইঞ্চি বলে আর কি, বা পিক্সেলের কথাই বলছি আর কি। আচ্ছা, আপনি যেই ইমেজটা এখানে দিচ্ছি, এখানে স্পেসিফিক একটা পিক্সেলে তো ইমেজটা ডাউনলোড হবেই। এখন এটা কত পিক্সেলের আছে সেটা আসলে দেখতে হবে। এটার জন্য আবার কোড করতে হবে যে এটাকে আমরা আবার ইমেজের পিক্সেল ভলিউমটাকে আরো বাড়াইতে পারি কিনা, ওই চ্যাট জিপিটিতে দেখেন স্যার। একটু দেখতে হবে। এটা আপনার হয়তোবা আপনার রিসার্চ পেপারে দেওয়ার জন্য আপনি হয়তোবা আপনার কি স্ক্রিনে দেখতে পারতেছেন যে ইমেজটা ডাউনলোড হয়েছে, জি তাই না? স্যার, জি স্যার। এখন এইটা কত পিক্সেলের আছে, এইটা আসলে আমাকে, ধরেন পিক্সলার একটা আহ, ইয়ে আছে, এআই টুলস আছে ইমেজ এডিটর হিসাবে। এই যে পিক্সলা, এটা ইউজ করছেন কিনা আপনারা আমি জানি না। এইটা খুব ইন্টারেস্টিং একটা, এখানে আমরা আসলে পেপারগুলোর ইমেজগুলো যদি বানানো লাগে তখন এইখানে কাজ করি।
ওপেন সিভি, পিলো, এগুলো হ্যাঁ, এই যে লাইব্রেরি আপনি আছে, যখন এগুলো ক্রপ ডাউনলোড করি। করবেন বা ফটো গ্যালারি মেকিং করবেন, যেটাই করতে, এই যে রিসাইজ ইমেজ দেখতে পাইছেন, রিসাইজ ইমেজে আপনি জি স্যার। সরাসরি ইমেজটাকে এখানে ডাউনলোড করে ফেলে দেন। হ্যাঁ, ফেলে দিলে দেন আপনি এখান থেকে এডিট করে যেটা চান সেটা একটু গুতাগুতি করে দেখেন আর কি। ঠিক আছে। জি স্যার। হুম, আচ্ছা। ইমেজের পিক্সেল অ্যালাইন করা বা এটাকে বাড়ানো কমানো, এটা আসলে এক্সপ্লেনেটরি ডেটা অ্যানালাইসিসের মধ্যে পড়ে না। এক্সপ্লেনেটরি ডেটা অ্যানালাইসিস হচ্ছে আমার যতটুক, আমার ওই জন্য এখানে ওই কোডটা নাই, বাট এটা দেখাই দিলাম। এটা ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন ছিল। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে যে আমি স্ক্যাটার প্লট করব। দেখেন, আমি যখন প্লটিং করছি আমার কিন্তু ফিগার সাইজ সেম রাখলাম, শুধু প্লটের জায়গায় একটু আগে লিখছিলাম হচ্ছে হিস্টো প্লট, এখানে লিখলাম স্ক্যাটার। রেঞ্জ আমি বলে দিলাম যে লেন্থ হচ্ছে কি র্যান্ডম ডাটা 1000 যা আছে, এই র্যান্ডম ডাটার রেঞ্জের একটা একটা করে ডেটাকে তুমি ধরবা, আর এই রেঞ্জের মধ্যে 1000 ডেটার মধ্যে তুমি রেডি করবা। টাইটেলটা দিলাম স্ক্যাটার প্লট। এক্স এক্সিস বরাবর লিখলাম ইন্ডেক্স, ওই যে আমার ইন্ডেক্স গুলো যেটা দেওয়া ছিল 0 থেকে 999 পর্যন্ত, আর ওয়াইতে দিলাম ভ্যালু। প্লটটাকে আমি যদি শো করি, দেখেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। ইন এ সেন্স, ফার্স্ট টাইম আপনার র্যান্ডম প্লট, এরপরে আমরা আরো খুব শর্টকাট মেথডে চলে যাব। জাস্ট পাইথনের একটা স্পেসিফিক ডাটা ফ্রেম ইউজ করলে সব প্লটিং চলে আসে। তো স্ক্যাটার প্লটে দেখেন আপনার এখানে পুরো ডেটাগুলোকে, এই যে ওয়াই এক্সিসে দেখেন পুরো ডেটাগুলো, এই যে 220 থেকে 240-এর মধ্যে ডেটা কিন্তু প্রচুর, এই পুরো এক্স এক্সিস ভরে কিন্তু ডেটা। তাই এটা আমরা ওই ডট ডট দিয়ে কিন্তু প্রত্যেকটা ডেটাকে রিপ্রেজেন্ট করতেছে, যে এই ডেটার ভ্যালু কত, এই ডেটার ভ্যালু কত। এখন আমরা যখন পরবর্তীতে মেশিনকে ট্রেন করতে যাব, তখন আমরা হিউজ ডেটা থেকে কোন ডেটা সেটটাকে নিব, মানে কোন স্পেসিফিক কলামটাকে নিব। এখানে তো জাস্ট একটাই কলাম, আমরা দেখতেছি ভ্যালুস, তাই না? ভ্যালুস একটাই কলাম, কিন্তু আমার ডাটা সেটটা একটা কলামের হয় না, প্যারামিটার তার একটা হয় না, 20টা 25টা 30টা। আর যারা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কাজ করে ওদের তো 2000 3000 ডেটা কলামও থাকে। তো এই জন্য আমাদের এই প্লটিং গুলো করলে, স্ক্যাটার প্লট হিস্টো প্লট করলে আমাদের জন্য খুব ইজি হয়। আচ্ছা, আমি একটু আগে হিস্টো প্লট করলাম, এখন আরেকটা প্লটিং আমি দেখাই, সেটা হচ্ছে শুধু হিস্টো প্লট। তো হিস্ট, এটা করলে আপনার ওই যেই কার্ভটা আসে, ওই কার্ভটা আসে না, বাট একই। আমি বার চার্ট দিয়ে আমি এটা ইজিলি প্লটিং করে বুঝতে পারি, একই জিনিস, ফ্রিকোয়েন্সিটাকে শো করা। আচ্ছা, দেন আমাদের আরেকটা প্লট, এটাকে বলে জয়েন্ট প্লট। হ্যাঁ, একসাথে আমি দুইটা দিয়ে এটাকে দেখবো, ধরেন হিস্টো প্লটও দেখবো, স্কেটার প্লটও দেখবো। তাহলে আমি কি করব, আমি সি বর্নের জয়েন্ট প্লট ফাংশনটা ইউজ করব। সেখানে আমার এক্স এক্সিসে আমি রাখবো হচ্ছে ডিএফ এর ইন্ডেক্সগুলো রাখবো, আর ওয়াই এর মধ্যে আমি রাখবো হচ্ছে ডিএফ এর ভ্যালুগুলো রাখবো, এবং কাইন্ড আমি বলে দিছি কি স্ক্যাটার। খুব ভালো করে খেয়াল করেন, প্লটটাকে শো করব জয়েন্ট প্লট দিয়ে। আমি এটার মানে এটার ক্রাইটেরিয়া স্ক্যাটার করলাম, তাহলে আমার এটা এক ধরনের জয়েন্ট প্লটিং হবে। আবার আমি পেয়ার প্লট করতেছি ডিএফ দিয়ে, এই সি বাউন্ড পেয়ার প্লট দিয়ে আমি যদি শো করি, দেখবেন যে এখানে আমার দুই রকমের প্লটিং অ্যাট এ টাইম আসতেছে। আমি এইভাবে কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো প্লটিং নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই যে আমি কিন্তু স্ক্যাটার প্লট দিয়ে ইজিলি খুব দেখতে পাচ্ছি 220 থেকে 240-এর ডেটাগুলো অনেক বেশি ডেটা। তার মানে এই ডেটাগুলো দিয়ে আমি একটা ডিসিশন নিতে চাইলে নিতে পারি। আমরা সামনে রিয়েল লাইফ ডেটা নিয়ে এটা দেখবো তখন। আবার সেম ভাবে আমি হিস্টো প্লটও দেখতে পারতেছি, এই জায়গাটা আমার হাই। ঠিক আছে, ভ্যালুস গুলোকে আমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি যে ওকে, আমার ডাটা সেটে অসংখ্য ভ্যালু আছে, অসংখ্য ক্লাসে ভ্যালু আছে, আমি আসলে কোন কলামগুলোকে নিয়ে কাজ করব। আচ্ছা, এখন এগুলো তো সব আমি নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করলাম। হ্যাঁ, এখন যদি আমার ডেটা হয় ক্যাটাগরিক্যাল, মানে চেয়ার, টেবিল, গায়ের রং, ফর্সা, কালো, অথবা দেখা গেল যে স্পেসিফিক কোনো ক্যাটাগরিক্যাল ডেটা, ঠান্ডা গরম, বুঝতেই তো পারতেছেন। সো এই ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে আমি কিভাবে প্লটিং করব, এখানে আমি কিছু র্যান্ডম চয়েস আমি নিলাম। ধরেন এই যে ক্যাটাগরি মধ্যে আমি ডাটা ফ্রেম বানাচ্ছি, ক্যাটাগরি কোলন দিয়ে ডাটা ফ্রেম র্যান্ডম চয়েস দিলাম, আলমারি, বেড, চেয়ার, এইগুলো আমি র্যান্ডম চয়েস দিছি। সাইজ বলে দিলাম 100।
তার মানে ক্যাটাগরি নামক কলামের মধ্যে 100টা ডেটা ফেলাবে। সেটার মধ্যে আলমারি থাকতে পারে, বেড থাকতে পারে, চেয়ার থাকতে পারে। র্যান্ডম চয়েস আমি বলে দিছি, ক্যাটাগরিক্যাল চয়েস এই তিনটাই দিয়ে একটা ডাটা ফ্রেম বানাও। যে ডেটা ফ্রেমটা তুমি ক্যাটাগরি ডেটাতে রাখো, আমি র্যান্ডম ডেটা বানাচ্ছি। এখন আপনি ক্যাটাগরি ডেটাটাকে যদি আপনি দেখেন, স্যার একটা কথা, আমি মানে আপনি ডাটা গুলো কোথায় রাখছেন, মানে ডাটা গুলো তো দেখছি না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? ডাটা গুলো মানে কিভাবে সাজাইছেন সেটা শুনতে পাইনি, মানে সাউন্ড ছিল না তো, মানে ডাটা গুলো কোথায় রাখছেন আর কি। ডাটা দিয়ে তো বিভিন্ন ধরনের চার্ট ফর্ম করতেছেন, হিস্টোগ্রাম করছেন, কিন্তু ডাটা গুলো হ্যাঁ, রাখছেন কোথায়? ভেরিয়েবলের মধ্যে রাখছি। ও, উপরে একটু দেখান তো স্যার। এই যে আপনি যখন আমি ইয়ে করলাম ফার্স্টে, যখন আমি এই ডেটা সেটটা বানাইলাম র্যান্ডম, তখন আমার ডাটা ভেরিয়েবলটার নাম দিছিলাম RN ডেটা। খেয়াল আছে? ও, ও, একদম শুনতে শুরুতে পাইনি, যাই, সাউন্ড ছিল না। এই যে ও, RN ডেটা। RN ডেটার মধ্যে আমি যে এই লিখলাম নামপায়ের র্যান্ডমের নর্মাল দিয়ে, এই যে মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সাইজ বলে দিছি। তাহলে RN ডেটার মধ্যে মানে অটোমেটিকলি 1000 ডেটা বানায় রেখে দিছে। দেখছেন? এই ও, এই যে RN ডেটা, এই RN ডেটা দিয়ে আমি আবার একটু ডাটা ফ্রেম বানাইছি। যখন ডাটা ফ্রেম আমি বানাইছি, তখন সেটা আমি ডাটা ফ্রেম বানাই আমি ডিএফ এর মধ্যে রাখছি। তার মানে ডিএফ হচ্ছে আমার একটা নিউমেরিক্যাল ডাটা সেট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। এখন আমি বানাচ্ছি হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। সেই ক্যাটাগরিক্যাল ডেটা বানানোর জন্য আমি ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে ক্যাটাগরি ডেটা। ঠিক আছে? এবং ওই সেম ভাবে ওই যে পান্ডার ডাটা ফ্রেম ইউজ করছি, শুধু আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিছি আমার কলামের নাম হবে হচ্ছে ক্যাটাগরি, যেখানে র্যান্ডম আমার হচ্ছে ওই যেই কোডটা আমি আলাদা আলাদা লিখছিলাম একটু আগে, দুইটা কোড আলাদা আলাদা লিখে আগে RN ডেটার মধ্যে রাখছি, তারপর ডাটা ফ্রেম করে ডিএফ এর মধ্যে রাখছি। ওইটাকে এখন আমি এক লাইনে কোডটা করছি, যে আমি এটাকে ডেটা র্যান্ডম জেনারেট করে সাইজ বলে দিছি, এটা অটোমেটিকলি ডাটা ফ্রেম আকারে সাজাই ফেলছে। কথাই ক্লিয়ার? ক্যাটাগরি ডেটা আমার 100টা ডেটা চলে আসছে। আচ্ছা, দেখেন এই আহ, আমাদের যেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, যে আপনি কোড করে যে প্লটিংগুলো করতেছেন, এই প্লটিংগুলো কিন্তু এই যে সাজেস্ট চার্ট, যেটা কোল্যাব অটোমেটিকলি আপনাকে সাজেস্ট করবে, যে আপনি এখানে ক্লিক করলে ডাটা সেটটা টেবিল আকারে চলে আসতেছে। ক্লিয়ার? আপনি এখান থেকে কপি করে ডাটা সেটটাকে নিয়ে যেতে পারবেন। এই যে এখানে CSV দিলে কপি করলে আপনি পুরো ডাটা সেটটা কপি হয়ে যাবে, নিয়ে ওইটাকে আপনি আবার ইন্ডেক্স ফাইলিং করতে পারবেন। ক্লিয়ার? আবার যদি আপনি চান যে এটাকে প্লটিং গুলো দেখবেন, এই যে এইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ডাটা সেট থেকে যতগুলো প্লট করা সম্ভব প্রত্যেকটা প্লট কিন্তু আপনার এই নিচে কিন্তু ও দেখাবে। এখান থেকে একটা প্লটিংই সম্ভব, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল প্লট। ক্লিয়ার? এই ক্যাটাগরিক্যাল প্লটটা সে অলরেডি আপনাকে আইনে দিবে। তো এই হচ্ছে আহ, এটা একটা সুবিধা। আচ্ছা, আমরা এখন ক্যাটাগরিক্যাল ডেটা কেন নিয়ে আসছি? ক্যাটাগরিক্যাল ডেটা আনছি যে আমি একটু ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে দেখব, যেটা একটু আগে ও তৈরি করে দিছে, আহ, সরাসরি কোল্যাবে যেটা তৈরি করে দিছে, সেইটাই আমি যদি এখন সিবর্ন দিয়ে তৈরি করি, যে সিবর্ন কাউন্ট প্লট, যে কোন ক্যাটাগরিতে কতগুলো ডেটা আছে। এক্স এক্সিসে আমি ক্যাটাগরিগুলো রেখে দিব, নাম দিছি ক্যাটাগরি। ডেটা আসবে কোথা থেকে? ক্যাটাগরি ডেটা থেকে, যেটা আমি র্যান্ডম জেনারেট করলাম। ক্লিয়ার? এবং সেটা কাউন্ট প্লট, টাইটেল যা দিব তাই, আপনি যেটা দিবেন সেটাই। প্লট শো করলে সি বর্ণের কাউন্ট প্লট দেখেন ইজিলি কিন্তু কাউন্ট করে দিচ্ছে, যে এখানে চেয়ার আছে কতগুলো, 35টার বেশি। দেন হচ্ছে আপনার বেড আছে কতগুলো, 25টার একটু বেশি। আলমারি আছে কতগুলো, এটা। আচ্ছা, এখন এইখানে যদি আপনি এই ক্যাটাগরি ডেটার প্রত্যেকটার ভ্যালুস আপনি দেখতে চান, এই যে আপনি সরাসরি ক্যাটাগরিক্যাল ডেটার ক্যাটাগরিজ ভ্যালুস কাউন্ট এই ফাংশনটা যদি ইউজ করেন, ক্যাটাগরি ডেটা হচ্ছে কি আমার ডাটা সেট, যেটার মধ্যে 100/1
তার মানে 100টা রো, একটা কলাম, ক্যাটাগরি। সেই ক্যাটাগরির আমি ভ্যালুস কাউন্ট যদি দিয়ে আপনি ইন্টারপ্রেস করেন শিফট এন্টার, দেখবেন ও বলে দিবে যে চেয়ার আছে 38টা। এটা আমাদের কিন্তু লাগবে, বারবার লাগবে। আমরা যখন ডিটেকশন করব, ক্লাসিফিকেশন করব, মেশিন সুপারভাইজ লার্নিং করব, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করব, আমাদের ভ্যালুস কাউন্ট করা লাগবে, ক্যাটাগরিক্যাল ডেটা। সো আলমারি আছে 35টা, বেড আছে 27টা, তার মানে আমি ভ্যালুস কাউন্টও করতে পারি খুব ইজিলি। ওকে, তাহলে আমার ক্যাটাগরিক্যাল ডেটাকেও কিন্তু আমি ভ্যালুস কাউন্ট করে, এরপর হচ্ছে আহ, সরাসরি সি বর্ণের কাউন্ট প্লটিং করে আমি নিয়ে আসতে পারি। এবার আমি ক্যাটাগরিক্যাল ডেটার কিন্তু পাই চার্টও করতে পারি, যেটা আমাকে আবার আহ, ও করে দেয় নাই, এই কোল অ্যাপ থেকে কিন্তু করে দেয় নাই। আমরা পাই চার্ট করার জন্য কি করব, ফিগার সাইজ যা ইচ্ছা তাই আমি বলে দিব। ক্যাটাগরি ডেটার ক্যাটাগরি কলাম, যেই কলামটার আমি ভ্যালুস কাউন্ট করলাম মাত্র, যে কোন ক্যাটাগরির কতটা আছে, সেটা ডট প্লট করব, কি কাইন্ড দিলাম পাই চার্ট, পাই। অটোপ্যাড, এইগুলা এই প্লটিং যদি আপনি লেখেন সরাসরি আপনার হচ্ছে আহ, ইয়ের মধ্যে এই ডাটাগুলো আছে সি বর্ণের মধ্যে, তো ও আপনাকে বলে দিবে যে আসলে কোনটার জন্য আপনি কি নিবেন। তো সি বর্ণের, সরি এখানে সি বর্ণের মধ্যেই সাজেস্টিভ ফাংশনগুলো দেখে দেখে আপনি কোন জায়গায় কি বসাবেন, আমার যেহেতু ওই জানা আছে যে কোন জায়গায় কি বসাইতে হবে, আমি বসাই দিছি। বাট আপনি কি করবেন, একটু কোল্যাব করবেন, পাশাপাশি একটু জিমিনাই করবেন, বোঝার চেষ্টা করবেন ভ্যালুগুলো কিভাবে আসতেছে, ডাটা ফ্রেম কিভাবে হচ্ছে, দেন ফিগার সাইজ করার পরে পাই চার্টটা কিভাবে আসতেছে। পাই নামে যে ফাংশনটা আমি ইউজ করব, এই ফাংশনের মধ্যে আসলে আমার কি কি জিনিস থাকা লাগবে, কোন কলামটার আমি পাই চার্ট করবো। ধরেন একটা কলামে 100টা ভ্যালু আছে, একটা কলামে 100টা ভ্যালু আছে, 100টা ভ্যালুর মধ্যে 3টা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক ভ্যালু আছে। তার মানে আমার প্রত্যেকটা আমার লেবেলটাকে কাউন্ট করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এবং এটার অটো পিক্টোরিয়াল আমি যতগুলো পিক্সেল বলবো এটা আপনি চেঞ্জ করতে পারেন, করে দিলে সে অটোমেটিকলি কিন্তু আপনার নিয়ে চলে আসবে ডাটাগুলোকে। আমি টাইটেল দিয়ে দিলাম ক্যাটেগরিক্যাল ডিস্ট্রিবিউশন, ওয়াই লেভেল দিয়ে প্লট শো আমি করলাম। দেখেন আলটিমেটলি আমার ডাটা যখন আমি এখানে ক্যালকুলেট করতেছি, এখানে আমার চেয়ার 38%, মানে 38টা, আলমারি 35%, বেড 27%, আমি পাই চার্ট দিয়েও কিন্তু ইজিলি প্লটিং দেখতে পারতেছি। তার মানে আমার ভিজুয়ালাইজেশনের, আমরা গত ক্লাসে ফাংশন যা যা শিখলাম, এখন ভিজুয়ালাইজেশনটাও আমরা আজকে প্রত্যেকটা প্লটিং একটু দেখতেছি, যে আমরা স্পেসিফিক কলামকে আমরা কতভাবে ভিজুয়ালাইজ করতে পারি বোঝার জন্য। আরেকটা হচ্ছে বক্স প্লট, একই জিনিস আমি যদি বক্স প্লট করি তাহলে আমি ডাটাগুলোকে একটু ইজিলি বক্স, কেন বক্স প্লট করব আমি একটু বলে দিই। নর্মালাইজড করার জন্য, আমরা যখন ভবিষ্যতে কোনো একটা স্পেসিফিক কলামকে, দেখা গেছে এত বেশি ডাটার ভেরিয়েশন আছে, তো মেশিনকে ট্রেন করতে গেলে 0 থেকে 1-এর মধ্যে ডেটাটাকে এনে আমাকে কাজ করতে হবে। তখন নর্মালাইজ যদি আমি র্যান্ডম করি তাহলে আমার মেশিনটা ওভারলোড হয়ে যাবে, এবং সে কি করবে, অ্যাকচুয়ালি ওভারফিটিং হয়ে যাবে, ভুল ট্রেন্ড হয়ে যাবে। তখন এই বক্স প্লট আমাকে হেল্প করবে যে কোন কোন কলাম হাইলি কোরিলেট আমার আউটপুট কলামের সাথে, মানে আমি যেটা ক্লাসিফাই করতে চাই, চেয়ারকে চেয়ারই, বেডকে বেডই সে আইডেন্টিফাই করবে, সেটার জন্য আমি নর্মালাইজ কোন কলামগুলোকে করব, সেটার জন্য বক্স প্লটিং খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, দেন আমরা হচ্ছে আরেকটা প্লট আছে হচ্ছে ভায়োলিন প্লট। ভায়োলিন প্লট মূলত স্কিউনেস মেজার করার জন্য খুব বেশি কাজ করে, যে সি বর্ণের মধ্যে ভায়োলিন প্লট, যখন যেটা লাগবে তখন সেটা আমরা ইউজ করব। এইটাও সেম ভাবে আমার কোন ডাটার রেশিও কোন জায়গায় সবচেয়ে হাই, দুইটা জিনিসই ভায়োলিনে বোঝায়। এক হচ্ছে ওই ডাটার রেশিওটা কতটুকুর মধ্যে আছে, এই দেখেন কালো বোল্ড করে মাঝখানে ভায়োলিন করা আছে 220 থেকে 240-এর মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে এইটা হচ্ছে খুব হাইলি প্লটিং, হাই একটা ভেরিয়েবলটা হাই মিনে কোথায় আসলে দেখাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা। আচ্ছা, দেন আমরা যদি
সোয়াম প্লটিং করতে চাই, আমরা ইচ্ছা করলেই সি বর্ণের মধ্যে আমরা সোয়াম প্লটিং করতে পারি। এটা হচ্ছে এই সেম, আমরা যে কোনো একটা করলেই হয়। আমি তাও দেখাই দিলাম, এই সোয়াম প্লটিং অথবা এই ভায়োলিন প্লটিং একই। এই ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝায় সোয়ামটা, যে কোন জায়গার ডাটার ফ্রিকোয়েন্সিটা কতটুকু আছে, যেটা স্ক্যাটার প্লট আমরা দেখছিলাম। সো এটা একদম স্পেসিফিকলি ওই জায়গাটাকে মিন করে যে ওকে এই জায়গার ডাটাগুলো ভ্যালু বেশি, তখন ওই কলামটাকে আমরা আসলে আইডেন্টিফাই করি। দেন স্ট্রিপ প্লট, যদি ডেটা মিলিয়নস মিলিয়নস ডেটা হয়, মানে যদি বিগ ডেটা হয়, তখন হচ্ছে এই স্ট্রিপ প্লটিংটা করা হয়। যারা আপনার একটু বিগ ডেটা নিয়ে কাজ করবেন তারা স্ট্রিপ প্লট করবেন, কারণ আপনার তখন একাধিক কলাম আপনি আসবে, তখন স্ট্রিপ প্লটিং এর ফ্রিকোয়েন্সি আপনার এই লেভেলের ফ্রিকোয়েন্সি ধরেন 200 থেকে 2 লাখ পর্যন্ত থাকবে। তখন ডাটার কিন্তু এরকম ভাবে থাকবে না, ছড়ায় ছিটায় থাকবে, কিন্তু আপনি স্পেসিফিক ফ্রিকোয়েন্সি দেখলে বুঝে যাবেন যে ওকে এই স্পেসিফিক কলামের ফ্রিকোয়েন্সি হচ্ছে 220 থেকে 240, এই স্পেসিফিক কলামের ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 500 থেকে 510। এভাবে যত বড়ই থাকুক ডাটা ডাটা সেট, আপনি এই স্ট্রিপ প্লট করলে বোঝা যায় খুব ইজিলি। অনেক সময় এই ফ্রিকোয়েন্সি বা স্ক্যাটার প্লটে ওইটা বোঝা যায় না, কিন্তু এই স্ট্রিপে খুব ইজিলি বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা কে কোন ডোমেনে কিভাবে কাজ করব, এটা তো কমপ্লিটলি আমাদের স্বাধীনতা। সো আমি কেডি প্লটটা তো আগেই দেখাই দিছি। কেডিটাকে আমরা একদম শুরুতে যখন হিস্টো প্লট করছি তখনই আমি কেডিটাকে ট্রু করে দিছিলাম। সো কেডি প্লট আলাদাভাবে সি বর্ণের আরেকটা ফাংশন, যেটা ওই যে শুরুতে যেই এই দাগটা আসলে হিস্টো প্লট করলে কেডি প্লট, এবং হচ্ছে আহ, আহ, ইয়ে যেটাকে আমরা বলি হচ্ছে হিস্টোগ্রাম, দুটো একসাথেই আসে, কেডি এবং হিস্টোগ্রাম যদি হিস্টো প্লট করি প্রথমে। আচ্ছা, এখন আমরা রিয়েল টাইম একটা ডাটা সেট নেই। গতকালকে আমরা হার্ড ডিস্কের একটা ডাটা সেট ইম্পোর্ট করছিলাম। আহ, দুইভাবেই দেখাইছিলাম, আমরা র ডাটা কিভাবে ইম্পোর্ট করি, আবার হচ্ছে আমরা গুগল ড্রাইভে। এখন আমি গিটহাবে ধরেন মুভিজ একটা ডাটা, আপনারা যে কোনো ডোমেনের একটা ডাটা মুভিজ ডাটা ধরেন, সাপোজ কি পরিমাণ মুভিজ ডাটা সেট গিটহাব, যে কোনো একটা ডাটার আমাদের এই কোডে গিয়ে আগে আমাদের র ডাটাটাতে যেতে হবে। আচ্ছা, কিভাবে আপনি দেখেন এখানে কিন্তু একটা ডাটা সেট দেওয়া আছে, মুভি, লিড স্টুডিও, রটন টমেটো, অডিয়েন্স, স্টোরি, অমুক তমুক। এখানে যদি রতে আমি ক্লিক করি তাহলে কিন্তু ওই ডাটাটার প্রত্যেকটা কলাম ওয়াইজ এখানে ডেটা সেট কিন্তু চলে আসছে। এখন আমি এখানে যখন প্র্যাকটিস করছি তখন ওই মাস্টার ডাটা সেটের মুভিজ ডট সিএসবি এই লিঙ্কটার মধ্যে কিন্তু একটা ডাটা আমরা নিয়ে আসবো। এখন এই র ডাটার এইখানে যে লিঙ্কটা আছে খুব ভালো করে খেয়াল করেন, গিটহাব থেকে আনার জন্য আগে আমাকে গিটহাবে ডাটা সেটটাকে আপলোড করতে হয়, দেন ওইটা র ডাটাতে করলে এরকম একটা শিটের মধ্যে ডেটা সেটটা চলে আসে। দেন আমরা ওইটা কি করি, আমরা ওই ডাটা সেটটার এই কোলনের মধ্যে আমরা ওই লিঙ্কটাকে বসাই দিই। এবং যেহেতু এখানে র ডাটাটা সব কমা কমা দিয়ে সেপারেট করা, তাহলে আমার ডাটাগুলোকে সেপারেট করার জন্য আমি কমা বলে দিলাম, হেডারটা 0 করে দিলাম। তাহলে পুরো ডাটা সেটটাকে গিটহাব থেকে নিয়ে এসে রিড করবে, রিড সিএসবি দিয়ে, সেটা পান্ডার মাধ্যমে আমার মুভিজ ডিএফ ভেরিয়েবলের মধ্যে আমি ডাটা সেটটাকে নিয়ে আসতে পারবো। দেখেন 970টা রো, 16টা কলাম। ক্লিয়ার? তার মানে আমি আগে এই, হ্যাঁ আগে বলুন। কি ওই গিটহাবে যে রয়ে ক্লিক করতে হবে তাই বলছেন নাকি? হ্যাঁ স্ক্রোল হ্যাঁ, আগে করলে তো আমাকে মানে ডেটা সেটটা এখানে আপলোড করতে হবে যদি গিটহাব থেকে আনি। আপলোড মানে
মানে আপলোড মানে আমি সেকেন্ড গিটহাবে? ক্লাসে দেখাইছিলাম যে আপনাকে গিটহাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যদি আপনার নিজের কোম্পানির ডাটা সেট হয় আর কি, ওটাকে তো প্রাইভেট করে আপনাকে কাজটা করতে হবে, তাই না? সো তাইলে আপনি গিটহাবে নিজে একটা অ্যাকাউন্ট খুলে একটা ফোল্ডার খুলবেন কোম্পানির নামে, ওইখানে ডট সিএসভি ফাইলটা আপলোড করবেন বা এক্সেল ফাইলটা আপলোড করবেন, করলে ওটা অটোমেটিকলি এখানে সব রেডি হয়ে যাবে। তারপর আপনার রতে ক্লিক করলে এটা আপনার র ডাটা ক্রিয়েট হয়ে যাবে। এখন অথবা আপনি ওই যে গত ক্লাসে আমি দেখাই দিছি আপনার যে কোম্পানির ডাটাটা, ওইটা আপনার গুগল ড্রাইভে আপলোড করবেন, করে গুগল ড্রাইভ থেকে এই যে এইখান থেকে পাচ্ছি নাই দিবেন। গত ক্লাসটা একটু দেখলে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমার 16টা কলামের ডেটা আছে। ঠিক আছে, তো আপনারা এইটা হচ্ছে আপনাদের মতন করে বাসায় 16টা ডেটা নিয়ে একটা অ্যানালাইসিস করবেন। আমি এখানে একটা ডাটা সেট নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার একটু ছোট, যে 77টা রো 8টা কলাম। এটা আগে আমরা একটু বুঝি, তাহলে এর চেয়ে বড় ডাটাটাতে আপনারা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবেন। এখানে যে ডাটাটা নিয়ে আসছি, এখানে ফিল্মের নাম দেওয়া আছে, ওইটার ক্যাটাগরিটা দেওয়া আছে, লিড স্টুডিও, হুবাহু আপনার এখানে কোন বছরে এটা পাবলিশ হয়েছে, এটার গ্রস ইনকাম কত ছিল, ওইটা মানে খারাপ আউটপুট আসছে কিরকম, প্রফিট হয়েছে কিরকম, অডিয়েন্স স্কোরের পার্সেন্টেজ কিরকম, একটা ওভারঅল মুভির বা একজন যে কোনো ব্যবসায়ীর যিনি কিনা ইনভেস্টর প্রডিউসার, তার জন্য যদি এটা হয়, সে অন্তত অ্যানালাইসিস করতে পারবে যে হ্যাঁ, কোন ধরনের মুভি রেশিওটা ভালো বা খারাপ। আচ্ছা, এখন আমি যদি আহ, এই স্পেসিফিক দেখতে চাই যে আমার এই মুভিজ ডিএফ এ কয়টা কলাম আছে। ঠিক আছে, আমার মুভিজ ডিএফ এর মধ্যে কয়টা কলাম আছে, তাহলে ডট কলামস আপনি লিখলেই আপনার এই মুভিসে কতগুলো কলাম আছে আপনাকে দেখাবে। ফিল্ম, আপনি কোন কলামের ভিজুয়ালাইজেশনটা করবেন, এক্সপ্লেনেটরি ডেটা অ্যানালাইসিস মানেই হচ্ছে স্পেসিফিক কলাম ধরে ধরে আমার ডেটাকে ভেঙে ভেঙে অ্যানালাইসিস করা, যে কোন ডেটাটা দিয়ে আমার আসলে কোন কলাম দিয়ে আমার বিজনেসের কি আউটপুটকে মিন করে, এটাকে ফাইন্ড আউট করা। না, লিড স্টুডিও দিয়ে কি মিন করে, অডিয়েন্স স্কোর দিয়ে কি মিন করে। আমি যদি বলি অডিয়েন্স স্কোর দিয়ে কি মিন করে, এই ফিল্মটা ভালো চলছে কি চলে নাই। প্রফিটেবিলিটি দিয়ে কি মিন করে, যেই ছবিটা আসলে প্রফিট হয়েছে কি হয় নাই। এখানে রোটেন টমেটোস দিছে মানে ওইটা খারাপ হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মানে তার ইনকাম কত হয়েছে, কোন বছরে সেটা পাবলিশড হয়েছে, এরকম। এখন আমি যদি এইটার দেখতে চাই ইনফরমেশনটা, যে ওকে এই ডাটা সেটের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা, ডাটা সেটের ভিতরে তো আর আমার দেখা সম্ভব হচ্ছে না, এখানে হিউজ ডেটা, তাই না? এবং এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন যে এর এখানে পুরো এর প্রত্যেকটা কলামের এই যে জেনারেট হচ্ছে, প্রত্যেকটা কলামের সে কিন্তু পাই চার্ট, বার চার্ট, সব কিছু একটা চার্ট দিয়ে এখানে দিয়ে দিছে। এবং আপনি প্রত্যেকটা উপরে যদি ক্লিক করেন, এই যে অ্যাড সেল দিলে ওই সেলটা আবার এই যে ও ওই কোড করে দিচ্ছে, যে কোডটা আমি একটু আগে শিখাইলাম, যে আমি ওইখানে ক্লিক করছি, ও আমাকে কোড করে দিচ্ছে যে এটা হচ্ছে একটা হিস্টোপ্লট হবে, তো এটা তুমি রান করো। তো রান করলে কিন্তু ওই আলটিমেটলি ও যে কোড করবে ওর উপরে তো আবার কাজ করতে হবে, যে অডিয়েন্স স্কোরের ফাংশন ভুল হইতে পারে বা কিছু একটা। বাট আপনারা ওই যেটা কোল্যাব দিবে, অটো জেনারেট করবে, আপনি এইখান থেকে না নিয়ে আমি যেভাবে দেখালাম হিস্টোপ্লট ওইভাবে করতে পারেন। অথবা এটা আপনি করে নিয়ে আপনি আবার একটু চেক দিতে হবে যে আমার ভেরিয়েবলের নাম যেটা ছিল সেম আছে কিনা। প্রত্যেকটা জিনিস আবার একটু আমাকে চেক দিয়ে নিতে হবে যে হ্যাঁ, ওকে অডিয়েন্স স্কোর যেভাবে ভেরিয়েবলের নাম ঠিকঠাক না হলে তো ও আসলে আনতে দিবে না। এই যে এখানে বলছে ইনভ্যালিড সিনটেক্স, কোনো একটা সিনটেক্স ইরর হয়েছে, এগুলোকে একটু আবার ফাইন্ড আউট করতে হবে। এই সো এই জন্য নিজে থেকে করাটা বেটার। এই যেমন আমি উপরেও যেভাবে করে স্ক্যাটার প্লট, সোয়ার্ম প্লট, স্ট্রিপ প্লট করলাম, এইভাবে আপনারা প্লটিং করবেন, করে দেখবেন কি অবস্থা। আমার এখানে ফিল্ম যে কলামটা আছে, মানে 77টা ডাটা আছে এবং কোনো নাল ডাটা নাই। সামটাইমস এখানে আমি একটু বলে রাখি, এই ইনফোতেও সামটাইমস ভুল ভাল দেয়, যে ও কিন্তু বলে যেহেতু এটা স্পেসিফিক ফাংশন, বিল্ডিং ফাংশন, সেটা যে এই 77টা ডেটা এটা ভুল বলবে না, বাট যখন 77,000 ডেটা হবে তখন কিন্তু সামটাইম কিন্তু ভুল সে রিড করে। তো এই জন্য আমরা ইনফোর পরেও কিছু প্রি প্রসেস করি, সেটা আমি দেখাবো, ওইটা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে। তো
তো আবার আমরা একটু 15 মিনিটের ব্রেক দিব, আমরা আবার 45-এ আচ্ছা স্টার্ট করব। আচ্ছা স্যার, জাল ভালো থাকলে ওটাকে ডিলিট করে দেওয়ার কি উপায়? জাল ভালো হ্যাঁ, ইয়ে এগুলো করে আমরা বলবো আস্তে আস্তে, মানে ওইটা প্রি প্রসেসিং এ ক্লাস হবে। আজকে শুধু ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, ঠিক ওকে আছে? স্যার। হ্যাঁ, ওয়ান আফটার ওয়ান, এবং এটা আপনি দেখে আসেন। ফোর্থ ফিফথ ক্লাস আমি পর পর নিব নেক্সট উইকে, কারণ এই দুইটা মানে এই পুরো 4 ঘন্টার ক্লাস পুরো স্পেসিফিক একটা কমার্শিয়াল প্রোডাক্ট বের করার জন্য, যার কারণে এটা পর পর 2 দিন নিতে হবে। শুক্র শনিবার নাকি? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আর কি, শুক্র শনিবার নিব আর কি। আমি আপনার সাথে প্ল্যান করবো এই যে এই থার্ড সেশন আমরা 15 মিনিট পরে স্টার্ট করবো। স্কিউনেস ম্যানিপুলেটিং প্রি প্রসেসিং, এই যে আমরা এখন স্টার্ট করব প্রি প্রসেসিং এবং ক্লিন ইউজেবল ডাটা সেট, এই প্রসেসগুলোতে আমরা একটু আজকে যাব। তো আমরা ইনফরমেশন দেখলাম, আমরা এখন একটু চেক দিব যে আমাদের আলটিমেটলি আমরা ডাটা সেট যখন পেয়ে যাই, তখন এই ডাটা সেটকে প্রি প্রসেস করতে গেলে এর মধ্যে একটা কাজ হচ্ছে ডাটা সেটকে স্লাইসিং করা, যে আমি একটা ডাটা সেটকে পার্ট বাই পার্ট আমি ওকে ভাঙতে পারি কিনা। যেমন ওর রো আছে এতগুলা, কলাম আছে এতগুলা, ধরেন কলাম আছে কতগুলো, আমি দেখতে পেলাম কলাম আছে 7টা, তাহলে আমি 5টা কলাম নিয়ে কাজ করব বা 3টা কলাম নিয়ে কাজ করব, ঠিক আছে, বোঝার জন্য। তো এইটার জন্য আমাদের যেটা করা হয়, লক নামে একটা আমরা কিওয়ার্ড প্লে করি, মুভিডিএফ ডট লক। লক যখন আমি বলতেছি, তখন দেখেন এইখানে কোলনের দুই পাশে দুইটা সাইট আছে, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। আবার কমার এই পাশে কোলনের দুই পাশে দুটো শুরু শেষ, এই কমার এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। যখন আমি অল লক বলতেছি, তখন কিন্তু এখানে 77টা রো, 8টা কলামে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ, যে আমার সব কয়টা কলামই আছে 0 থেকে ইন্টিজার। এখন আমি লকগুলোকে আমি স্লাইসিং করব। আমি বললাম যে আমার স্লাইসিং করে একটা আলাদা ডাটা সেট বানাবো। মুভি ডিএফ তো হচ্ছে আমার অরিজিনাল ডাটা সেট, যেটা সব রো কলাম নিলাম। এখন একটা এ নামে একটা ডাটা সেট বানাবো, যেটা হচ্ছে 10 নাম্বার রো থেকে 20 নাম্বার রো আমি আলাদা করে ফেলবো, ঠিক আছে? কেন? কারণ আমি ডাটা ভিজুয়ালাইজেশন করছি, করে আমি বুঝছি যে আমার 10 থেকে 20 নাম্বারের যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর যতগুলো কলাম আছে, রো হচ্ছে এই 10জন, বাট কলাম আমি সব কয়টা আমি নিতে চাচ্ছি। আমি এখন যা দেখাচ্ছি সেগুলো হচ্ছে কমপ্লিটলি আমি অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আমার যা যা করা প্রয়োজন আমি তাই তাই করতে পারবো। দেখেন আমি একটা মেইন ডাটা সেট থেকে একটা ডাটা সেটকে আলাদা করে ফেলছি, ঠিক আছে? এই ডাটা সেটের নাম হচ্ছে কি, এ। এই ডাটা সেটে আমার 10 থেকে 20 পর্যন্ত যে মুভিগুলো আছে, ওগুলোকে নিয়ে আমি এই ডাটা সেটের উপরে আমি এক্সপ্লেটরি অ্যানালাইসিস করব। কারণ আমাকে আমার বস একটা কোম্পানির 20টা বা 25টা এক্সেল শিট দিতে পারে, এক একটা এক্সেল শিটের ভিতরে আবার অসংখ্য শিট থাকতে পারে। এটা আমরা নেক্সট ফোর্থ ক্লাসে আমরা এটা করব। তখন আমার ওই শিটের স্পেসিফিক শিটকে নিয়ে যখন আমি অ্যানালাইসিস করব, তখন কিন্তু ওই শিটকে আমাকে স্লাইসিং করে ফেলতে হয়। সুতরাং ডাটা শিটকে স্লাইস করার জন্য আমার লাগবে হচ্ছে লক। লকে দুইটা পার্ট থাকে, রো কলাম, এবং এটা আমি কোলন দিয়ে আমি ইচ্ছা করলে ডাটা শিটটাকে আমার মতন করে আমি অনেকগুলো ভাঙিয়ে ফেলতে পারি। আবার আরেকটা লক আমি দেখাই, যে আমি চাচ্ছি যে 10 থেকে 20ই আমি করব, বাট স্পেসিফিক কলামকে আমি করব। ধরেন রোটেন টমেটোস, প্রফিটেবিলিটি, স্পেসিফিক কলামকে আমি নিয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে? এই অ্যানালাইসিসের জন্য আমি কি করলাম, আরেকটা ডাটা সেট বানাইলাম, ধরেন বি নাম দিলাম আর কি, যেটা 10 থেকে 20 নাম্বার মুভিসই নিবে, কিন্তু সেখানে কলাম থাকবে হচ্ছে শুধু ফিল্ম থেকে শুরু হবে, ফিল্ম নামে যে কলাম, ওইটার থেকে রোটেন টমেটো এক্স পর্যন্ত যে কলামগুলো আছে, সেই কলামগুলো। তার মানে আমি কিন্তু সব কয়টা কলাম নিলাম না, ফিল্ম থেকে রোটেন টমেটোস মতো, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস এবং ইয়ার, আমি এটা নিব না অ্যানালাইসিসের জন্য। জাস্ট ফর অ্যান এক্সাম্পল। তাহলে দেখেন আমার এই বি ডাটা সেটের মধ্যে আমার কি হচ্ছে, যে এই পুরো 10 থেকে 20 পর্যন্তই আসতেছে, এবং সেটার যে কলাম সেটাকেও কিন্তু আমি স্লাইসিং করে ফেলছি। স্লাইসিং করে আমি কিন্তু ফিল্ম থেকে রোটেন টমেটোস পর্যন্ত আরো স্পেসিফিক আনলাম।
তারপরে আমি ভিজুয়ালাইজ করি বা প্রি প্রসেস করি, ক্লিনিং করি, এগুলো পরে, মানে স্লাইসিংটা একটা অ্যাপ্রোচ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে আমি স্পেসিফিক শুধু ফিল্মটাকে নিই, তাইলেও কিন্তু আমি স্লাইসিং করে মুভি ডিএফ থেকে সি নামে আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি শুধু মুভি ডিএফসটা রাখলাম। ঠিক আছে। এবং আমি এই লক করলাম হচ্ছে শুধু ফিল্ম। তাইলে আমি ওই যে 10 থেকে 20 নাম্বার মুভিসের শুধু ফিল্মের নামগুলো আমি স্লাইসিং করে নিয়ে আসতে পারতেছি। সো আই হোপ আপনারা স্লাইসিং বুঝতে পারছেন যে স্লাইসিং আমি করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এইভাবে করে স্লাইসিং গুলো করতে থাকি, তাহলে আমি ইচ্ছা করলে এই স্লাইসিং গুলো থেকে আলাদা আলাদা ডাটা সেট তৈরি করতে পারবো। আরেকটা, আমি যদি 2টা কলামকে নিতে চাই, ধরেন ফিল্ম নিলাম আর এই যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস নিলাম, যে কোন ফিল্মের প্রফিট কত হয়েছে, তার মানে আমি ওই কলাম থেকে, এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার যেই ডাটা সিটের যেই কলামের নেম ভেরিয়েবল, এইটা যাতে একদম হুবাহু থাকে, নাইলে কিন্তু সেটা আমার সিনটেক্স এরর খাবে, সেটা সে পাবে না। তাহলে আমার কোন কোন ফিল্মগুলো নষ্ট হয়েছে বা তাদের লিড স্টুডিওগুলো আমি একটা ডাটা সেটে বসাইলাম, আবার আরেকটা হচ্ছে ওই কোন ফিল্মের গ্রস রেট কত, এটা আমি আবার আরেকটা ডাটা সেটের মধ্যে বসাই, আমি সেটাকেও আলাদা একটা টেবিল বানাই ফেললাম। তার মানে এখন আমার কিন্তু অনেকগুলা টেবিল হয়ে গেছে, একটা ডাটা সেট থেকে আমি অসংখ্য টেবিল বের করে ফেলছি অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে লক। আরেকটা হচ্ছে ইন্ডেক্স লক, আই লক। তো আই লকটা কি, আমরা ওইটাও একটু দেখে নিই। যে আই লকটা হচ্ছে, আমি যদি কোনো স্পেসিফিক ইন্ডেক্সকে বলে দিই, যেটা আমি একটু আগে লক করছি ওই 10 থেকে 20 কলাম ওয়াইজ, এইটাকে কিন্তু আবার আমি আই লক দিয়েও করতে পারি। একই কাজ করবে, যে সে 10 থেকে 20 ওই ইন্ডেক্সটাকে লক করে ফেলবে। সো যেটা আমি লক দিয়ে করতেছি, এটা আমি আই লক দিয়েও করতে পারি। আচ্ছা, এখন আসেন, আমি যদি কোনো ডাটা সেটের স্পেসিফিক কোনো একটা ডাটা সেটের যদি আমি একটু দেখতে চাই যে ওর ইন্ডেক্সটা কিরকম আছে, ধরেন সাপোজ আমি এ ডট দিয়ে যদি ইন্ডেক্স দেই। ইন্ডেক্স বলতে কোনটা? আচ্ছা, ইন্ডেক্স বলতে কি, যে মানে ওই স্পেসিফিক টেবিলে রেঞ্জ কতটুকু আছে, হ্যাঁ, ওটা স্টার্ট হয়েছে কত থেকে, শেষ হয়েছে কত থেকে, স্পেসিফিক রো গুলাকে আমি কাউন্ট করলাম। হ্যাঁ, আবার ধরেন যে আমি যদি শুধু এই যে মুভি, এটাতে এ টেবিলটা দেখলাম, এখন মুভি ডিএফ এর যে ডাটা সেট, ওই টোটালটা ইন্ডেক্স দেখি যে ওই স্টার্ট হচ্ছে 0 থেকে 77 পর্যন্ত, এবং স্টেপ 1 এটা পুরোটাই একটা রেঞ্জ হিসাবে কাউন্ট হচ্ছে, মানে 77টা রো আছে। সো এটা হচ্ছে ইন্ডেক্স দেখা, যে রো কতগুলো আছে। এই, আবার যদি আমি ইচ্ছা করে ওর দেখতে চাই যে ওর স্পেসিফিক রো সব কয়টা দেখব, কিন্তু কলাম দেখব হচ্ছে কি, আমার যেরকম একটু আগে আমি ক্যাটাগরি ওয়াইজ বলছি, হ্যাঁ, ইন্ডেক্সের এই নাম বলে দিছি যে ফিল্ম থেকে রোটেন টমেটোসের পর্যন্ত তুমি দেখাও, যেটা আমি একটু আগে লক করছি, তাই না? উপরে আমি একটু আগে ক্যাটাগরি ওয়াইজ, এই যে আমি ক্যাটাগরি ওয়াইজ লক করছি, যদি স্পেসিফিক কলাম বলি কমা দিয়ে বলছি, আর যদি আমি পুরো ফিল্ম থেকে রোটেন টমেটোস পর্যন্ত আমি বলি, তখন কিন্তু দেখেন আমি এই যে কলাম দিয়ে বলছি, খেয়াল করছেন? কোলন দিয়ে বলছি। কমা দিলে তো স্পেসিফিক কলামকে বোঝাবে, আর কোলন মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো কলামটাকে নিয়ে আসো। ইন্টারেস্টিংলি, যদি আমি আই লক বলতাম, তখন আমার আর ভেরিয়েবল লেখার দরকার ছিল না, তখন আমার এই প্রত্যেকটা কলামকে একটা ইন্ডেক্স হিসেবে কাউন্ট করতে, এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, ঠিক আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্সকে আমার কাউন্ট করতো। যেমন দেখেন, আমি যদি আমি যদি এইভাবে লিখি যে মুভিজ ডিএফ এর আই লক করো, ইন্ডেক্স করো, রো পুরো 0 থেকে 77 সব কয়টাই আনো, বাট এটা 0 থেকে 5 পর্যন্ত নিয়ে আসো, আমি ইন্ডেক্সটাকে লক করলাম। দেখেন, ও কিন্তু ওই 0 থেকে 5 পর্যন্ত ফিল্ম জেনারেল লিড স্টুডিও প্রভিডেন্ট সব কিছু, তার মানে আমি ভেরিয়েবল দিয়েও আনতে পারি, আবার ইন্ডেক্স হিসাবেও কিন্তু কলামকে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু লিখতে আচ্ছা, হবে। প্রথম কোলনটা কিসের স্যার? প্রথম প্রথম কোলনটা আই প্রথমটা তো লকের রো কোলনটা এর কি জন্য, কোলনটা? রো। ধরেন আমি এখানে সব লিখলাম রো? যে,
হ্যাঁ, জিরো থেকে মানে যদি কিছু না দিই তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্ডেক্স ওয়াইজ দিবে। আর যদি স্পেসিফিক আমি বলে দিই, সাপোজ আমি বললাম যে 15 নাম্বার ইন্ডেক্স মানে 25 নাম্বার ইন্ডেক্স থেকে আচ্ছা, 35 নাম্বার ইন্ডেক্সে 0 থেকে 5 ইন্ডেক্সের ভ্যালুটাকে আমাকে দেখাও, তাহলে ও কিন্তু দেখেন 25 থেকে 35-এর মধ্যে যে রোগুলো আছে আর এই 5টা ইন্ডেক্স এনে আমাকে একটা টেবিল বানাই দিল। এখন এই টেবিলটাকে ধরেন আমি সেভ করে রাখবো আমার নিজের মেজারমেন্টের জন্য, যে আমি আর নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি পুরো টেবিলটাকে স্লাইসিং করে রাখলাম। তাহলে আর দিয়ে আমি কিন্তু আমার কোম্পানির ওই স্পেসিফিক টেবিল থেকে কিন্তু একটা মানে ডিসিশন জেনারেট করতে পারবো। বুঝতে পারছেন? কোম্পানির জন্য। ওকে স্যার, মানে অনলি কলন দিলে সব রোই আসবে তাই না? হ্যাঁ, 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 প্রত্যেকটা হ্যাঁ, রোই হ্যাঁ, সব 77টাই রো আসবে। আসবে, ও, কলামও সেম, কলম দিলে সব কলামই আসবে। এই এইভাবে আমি ডাটা সেটকে স্লাইসিং করব, কারণ আমি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসে আমি স্লাইসিং না করলে আমার জন্য ইজি হবে। এবার আসেন, আমি আরো স্পেসিফিক স্লাইসিং এ যেতে পারি। হ্যাঁ, ধরেন আমি স্পেসিফিক ইন্ডেক্স বলে দিতে পারি। আমি যখন একদম কোডিং এ যাব তখন ফাটাফাটি কোডগুলো আমি লিখতে থাকবো, তখন আপনারা যাতে কনফিউজ না হন এই জন্য কিন্তু আমি অনেকভাবেই আপনাকে দেখাচ্ছি। কারণ আমি যখন প্রফেশনাল প্রোগ্রামিং এ যাব তখন আপনি বলবেন স্যার এটা কেন আসলো, এটা কেন আসলো, না কোনো প্রয়োজন নাই। এই 1 2 3 ক্লাস কিন্তু বলতে পারেন একদমই ডেটা অ্যানালিস্টের জন্য বেসিক বিল্ড আপ। এইটা আপনারা বারবার দেখেন, বারবার রিসোর্সগুলো দেখেন। নেক্সট উইকে আমি বন্ধ দিব, আপনাদের আমি ক্লাস নিব না। আপনারা এই 3টা উইক দেখেন এবং 4 এবং 5 এই দুইটা আপনারা পরপর দেখেন, যাতে আমি নেক্সট শুক্রবারের পরের শুক্রবার শনিবার টানা আমি ক্লাস নিতে পারি। 4 ঘন্টার ক্লাস হবে, পুরো ফুল প্রজেক্ট বেস হবে। কিন্তু এই 4 এবং 5 ক্লাস করার আগে 1 থেকে 3 ভালো করে দেখে 4 আর 5 দেখে আসবেন, তাহলে আপনার জন্য ধরাটা সুবিধা হবে। কারণ আমি একটা অরিজিনাল এক্সেল শিট নিব, তার ভিতরে শিট থাকবে 6টা, তার ভিতরে আবার শিট 1 2 3 থাকবে, ওগুলাকে আমি রিড করব, স্প্লিটিং করব। এই যে দেখেন আমি এখন আরেকভাবে ডাটা ইন্ডেক্স লক করতেছি, খেয়াল করেন, এটা এফ নামে আরেকটা নিলাম। এটা আমি কি করলাম দেখেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে থার্ড ব্র্যাকেট দিছি, খেয়াল করেন। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমি কোলন না দিয়ে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সরাসরি ইন্ডেক্স নাম্বার লিখছি, যে 0 2 4 6 আমি ভিজুয়ালাইজ করছি, করে দেখছি যে এই ইন্ডেক্সের ভ্যালুগুলো আমার প্রয়োজন। কথা কি বুঝতে পারছেন? এবং কলামের মধ্যে আমার সব কলাম প্রয়োজন নাই, ধরেন 0 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম, 7 নাম্বার কলামটা আমার প্রয়োজন। তার মানে এই হচ্ছে আমার রো, কমা দিয়ে বসাইলাম, এই হচ্ছে আমার কলামের ইন্ডেক্স নাম্বার, কমা দিয়ে বসাইলাম, এবং এই থার্ড রো দিয়ে আমি লক করে দিছি। লক করে এফ নাম্বার একটা ভেরিয়েবলের মধ্যে আমি পুরো টেবিলটা জেনারেট করলাম। তাহলে আমি যখন এফটা আমি জেনারেট করব তখন কিন্তু আমার ওই পুরো টেবিল থেকে এই যে দেখেন শুধু জোড় সংখ্যক টেবিলগুলো আমার রো গুলো আসছে, যেটা যেটা আমি চাইছি। এবং শুধুমাত্র আমার 0 6 7 মানে গ্রস ওয়ার্ল্ড ওয়াইড কত তার প্রফিট হয়েছে আর কত ইয়ার, এইখান থেকে আমি আবার ইচ্ছা করলে হিস্টোগ্রাম, পাই প্লট, বার প্লট, প্রত্যেকটা চার্ট আলাদা আলাদাভাবে বের করে আমি কিন্তু প্রফিট রেঞ্জ, টাইম সিরিজ রেঞ্জ, ভ্যালুস রেঞ্জ এগুলো আমি বের করতে পারি। কথাই বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্সি কত, কোন সেলের কি অবস্থা। এবং বসকে আমি ইচ্ছা করলে আবার এটা সেভ ইমেজ দিলাম, বসকে আমি এটা সেভ করে আমি বসকে দেখাইতে পারলাম যে ওকে স্যার আপনার এই সেলসের রেশিও হচ্ছে এই। আপনারা দেখতে পারতেছেন আমি যে ডাউনলোড করলাম, দেখতে হ্যাঁ, পারছেন? এই যে ডাউনলোড করে হ্যাঁ, আমি এটার ফ্রিকোয়েন্সি দেখাই দিছি। তার মানে আমাকে ও যেটা ফ্রি দিচ্ছে সেটা তো আমি আহ, মানে এখানে থেকে ডাউনলোড করলেই নামাই ফেলতে পারতেছি। আর হচ্ছে যে, আমি নিজে কোড করেও আবার আলাদাভাবে নিতে পারতেছি। এই সেভ ইমেজ অ্যাজ দিলে এটা ডাউনলোড করে আমি আবার বসের জন্য আমি শিট অ্যানালাইসিস করতে পারতেছি। এই হচ্ছে ওভারঅল। নিজে কোড করেও আমি অ্যানালাইসিস করতে পারি, আবার কোল্যাব যেটা ফ্রি দিচ্ছে ওইটাও আমি করতে পারি, হোয়াটএভার। আচ্ছা, তার মানে আমার ইন্ডেক্স লকও আমার শেষ এবং আমি লকও করে ফেলছি, আমার কিন্তু আর কোনো ইস্যু নাই। এখন আমরা চলে যাব হচ্ছে এই যে টেবিলগুলো আমি পাইলাম, এই সিলেক্টেড ডেটা আমি ধরেন যে স্পেসিফিক একটা থ্রেশহোল্ড তৈরি করি, যে আমার বস আমাকে বলছে যে তোমাকে একটা থ্রেশহোল্ড দিলাম, যে মুভিগুলোর একটা কন্ডিশন দেয়, কোম্পানি একটা কন্ডিশন দিল, আপনি একটু বোঝার চেষ্টা করেন, যে ধরেন মুভিজ ডিএফ যে ডাটা টেবিলটা,
এটা অলরেডি লোডেড হয়েছে এবং প্রোভাইডেড কোড হচ্ছে এটার অডিয়েন্স স্কোর যেগুলো 50%-এর উপরে। দেখেন লজিক সেট করতেছি আমি আমি টেবিলটাকে কিন্তু স্লাইসিং করতেছি লজিকে দিয়ে। একটা হচ্ছে একটু আগে আমি লক করছি কি কলাম ওয়াইজ রো ওয়াইজ লক করছি, আবার আমি লক করছি কি ইন্ডেক্স ওয়াইজ লক করছি। এখন আরেকভাবে আমি টেবিল মানে ডাটা সেট থেকে টেবিল বানাচ্ছি, সেটা হচ্ছে কন্ডিশন ওয়াইজ। আমার ডাটা সেট কোম্পানি বলে দিছে অডিয়েন্স স্কোর 50%-এর উপরে যাদের, সেই মুভি টেবিলগুলো আমি দেখতে চাই। তাহলে আমি সিলেক্টেড ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে মুভিজ ডিএফ হচ্ছে আমার টোটাল ডাটা সেট। তার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি বুঝাচ্ছি ওই ডাটা সেটের মধ্যে কলামের নাম হচ্ছে অডিয়েন্স স্কোর, যেটা গ্রেটার দেন 50। তার মানে ওখানে যে ভ্যালুগুলো আছে অডিয়েন্স স্কোরের, সেইখানে 50-র উপরে যেগুলো আছে সেটা সিলেক্টেড ডেটার মধ্যে আমি রাখি। তাহলে এই সিলেক্টেড ডেটা আমি শিফট এন্টার প্রেস করলে দেখা যাবে এখানে সেই মুভিগুলোই আছে যার অডিয়েন্স স্কোর কি 50%-এর উপরে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। কিন্তু স্যার আপনার এই কোড গুলা রিসোর্সের মধ্যে থাকবে না প্র্যাকটিস করার জন্য? সব দেয়া আছে। আপনি ওই হ্যাঁ। ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস ওয়ার্কে গিয়ে আপনি হচ্ছে যে এই ভিউ মোরে যাবেন, ভিউ মোরে যায় আপনি হচ্ছে যে আবার ভিউ মোরে যাবেন, যায় এই ক্লাস ওয়ানে যাবেন, যায় আপনি হচ্ছে ক্লাস ওয়ানের নিচে যাবেন, নিচে যায় দেখবেন সব রিসোর্স ক্লিক করলেই চলে যাবে। ঠিক আছে, কোড ওপেন হয়ে যাবে। গুগল ড্রাইভ যেটা ড্রাইভের মধ্যে আছে এখানে ক্লিক করে সরাসরি আমার ড্রাইভে যত ফাইল আছে সব আপনি ডাউনলোড করেন, অ্যাক্সেস করেন নিজের মতন করে ফ্রি ফ্র্যাঙ্কলি। আমি যত রিসোর্স দিছি এগুলো নিজে নিজে রান করান। কারণ হচ্ছে এইটাই বেসিক ভাই, সবাইকে রিকোয়েস্ট, এই ক্লাস আর আসবে না। ঠিক আছে, এই 3টা ক্লাসের উপর বেস করে কিন্তু মানে পরের 15টা ক্লাস দাঁড়ায় আছে। সো আপনাদের এই জন্য আমি নেক্সট সেমিস্টারে আমি নেক্সট উইক হচ্ছে আপনার 2 তারিখ, আমি 2 তারিখ কোনো ক্লাস নিব না, আমি পোস্টপন্ড করব। কিন্তু তারপরে 9 এবং 10 তারিখ পর পর 2টা ক্লাস আমি নিব। এবং এই 2টা ক্লাস হবে হচ্ছে ক্লাস 4 এবং ক্লাস 5। দেখেন এখানে এআই এবং ডিপ লার্নিং এর কনসেপ্ট শুরু হবে উইথ ভিজুয়ালাইজেশন, ডেটা এক্সপ্লোরেটরি, ডেটা অ্যানালাইসিস, প্রো ভার্সন। এখানে একটা প্রজেক্ট অ্যানালাইসিস এই যে লাস্ট ক্লাসের ভিডিও দেওয়া আছে। আবার 5-এও সেম ক্লিনিং প্রসেস, একদম প্রফেশনাল একটা প্রজেক্ট 1। আমরা ডায়াবেটিস ক্লাসিফিকেশন, ডিটেকশন অ্যাপ্রোচ এবং সাইকিড লাইনের কিছু কাজ আমরা করব। সো এইখানে কোড টোড ফোল্ডার টোল্ডার সব এক্সেস করবেন আপনারা, করে এগুলো একটু দেখে আসবেন, যাতে 9 এবং 10 এই 2টা দিন যাতে আমরা সবাই একটু সময় দিই। এবং দেখে আসলে আমার ক্লাসে আপনাদের কোশ্চেন থাকলে ওই কোশ্চেনটা টপিকস ওয়াইজ থাকলে শিখাটা অনেক বেশি স্পেসিফিক হবে। সো ওয়েল, আমরা আবার চলে আসি আমার সিলেক্টেড ডেটা। আমি কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং এই ঘটনাটাই বেশি ঘটে। আমাকে যেই ডাটা সেটই যেই ডেটা সেটই কোম্পানির জেনারেট হোক না কেন, সে আমাকে কন্ডিশন বলে দেয় যে আমার প্রফিট রেঞ্জ অমুক ভেন্ডরের অমুক আউটলেটের অত সেলস ভলিউম, ওই প্রোডাক্টের সেলস কত হইলো, এরকম আমরা কিছু কেস স্টাডি আমি আপনাদেরকে দেখাবো এবং নিজে একটা কেস স্টাডি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিব। তো এই এই কেস স্টাডিগুলোই বেশি কন্ডিশনাল টেবিল আমাদেরকে বেশি করতে হয়। এটাকে বলে কন্ডিশনাল টেবিল, যেটাকে আমাদেরকে বেশি করতে হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এরকম আরেকটা মানে একটু অ্যানালাইসিসে যাই। সেটা হচ্ছে যে এখন আমি ধরেন যে সাপোজ স্পেসিফিক আমাকে আরেকটা কন্ডিশন দিল, খেয়াল করেন আমি কন্ডিশনাল স্টেটমেন্ট দিলাম। কন্ডিশনটা কি দিল? সে বলল যে এমন একটা আমাকে অ্যানালাইসিস করে দাও যেখানে মুভিজ ডিএফ এর অডিয়েন্স স্কোর হচ্ছে 50-এর বড়। খেয়াল করেন থ্রেশহোল্ড কি 50-এর বড়। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে হলো অ্যান্ড মুভিজ জিএফ এর ইয়ার হচ্ছে 2011 সাল, মানে 2011 সালে অডিয়েন্স স্কোর 50-এর বেশি ছিল। এটা আপনাকে তো যিনি মালিক উনি তো খালি মুখে বলবে এই 2011 সালের অডিয়েন্স স্কোর 50-র উপরে যে মুভিগুলো আছে ওটা লিস্ট দাও আর ওদের গ্রস প্রফিটটা মানে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস রিপোর্টটা আমাকে জমা দাও। তখন আপনি কি করবেন? আপনাকে এই কন্ডিশনটাকে বের করতে হবে যে হ্যাঁ আমার অডিয়েন্স স্কোর, তার মানে এই কলামের ভ্যালুটা হবে 50-এর উপরে। এটা লজিক্যাল অপারেটর, যেটা আমি সেকেন্ড ক্লাসে দেখাইছি, অনেকগুলো লজিক্যাল অপারেটর দেখাইছি। অ্যান্ড, অর, নট, ইকুয়াল, নট ইকুয়াল, নট অ্যান্ড,
এরকম অনেকগুলো অপারেটর দেখাইছি। তা এখন এরকম বসের কন্ডিশন তো একটা না, একাধিক হতে পারে। তাহলে এই একাধিক কন্ডিশন থাকলে আমি কি বারবার এখানে অ্যান্ড বসায় আমি কন্ডিশন বসাইতে থাকবো? এই যে দেখেন, ও অলরেডি আরেকটা কন্ডিশন দিয়ে দিছে যে মুভিজ ডিএফ জেনারেশন ইকুয়ালস টু ড্রামা হইতে হবে। তার মানে এই মুভিজ ডিএফ ওই ডাটা সেটের জেনার নামে কলামের মুভি যেগুলো ড্রামা মুভি, কারণ যিনি প্রডিউসার উনি হচ্ছে ড্রামা বানাইতে চাচ্ছে, কিন্তু ইয়ার হচ্ছে 2011 সালের উনি দেখতে চাচ্ছে, 2012 সালে উনি প্রোডাকশনে যাবে এবং অডিয়েন্স স্কোর দেখতে চাচ্ছে। এই পুরো কন্ডিশনের উপর বেস করে যে টেবিলটা হবে, ওই টেবিলটা হচ্ছে মুভি ডিএফ এর মানে মূল ডাটা সেটের টেবিল। ওই টেবিলের স্পেসিফিক টেবিলটা ফিল্টার করে আমি ফিল্টার্ড মুভিজের মধ্যে নিয়ে আসলাম, শিফট এন্টার প্রেস করলাম। এখন আমি লিখলাম হচ্ছে ফিল্টার্ড, ঠিক আছে, ওই যে অলরেডি আমার ফিল্টার চলে আসছে। শিফট দিলাম, দেখবেন যে ওই মূল ডাটা সেট থেকে দেখাচ্ছে এই তিনটা ইন্ডেক্স, 5 নম্বর ইন্ডেক্স, 39 নম্বর ইন্ডেক্স, 34 নম্বর ইন্ডেক্সের এ স্পেসিফিক ফিল্ম, যেইগুলো হচ্ছে ড্রামা ফিল্ম, যেগুলোর হচ্ছে অডিয়েন্স স্কোর ছিল 72, 84, 89, এবং এটার গ্রস রেট ছিল $177, এই মুভিটা সেল হয়েছে। হ্যাঁ, এবং 211 এতে, এবং এই মুভিটা দেখা গেছে মাত্র $8। তার মানে ইজিলি আমার প্রডিউসার বুঝতেছে যে আচ্ছা ঠিক আছে, এই টাইপসের মুভির আসলে আমার অডিয়েন্স স্কোর হাই এবং প্রফিটেবিলিটিও খুব হাই, এবং এটা 2011 সালে এবং আমি ইচ্ছা করলে এইটার আবার একটু মানে পাই স্কোর দেখায় স্পেসিফিক কলামের হিস্টোগ্রাম প্লটিং করে আমি বসের সামনে রিপোর্ট দিতে পারবো, অ্যানালাইসিস রিপোর্ট। এবং বেশিরভাগ ডেটা অ্যানালিস্টের কাজই হচ্ছে এই কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করা। এখন এই কন্ডিশনাল স্টেটমেন্ট আপনি না পারলে আপনি এই যে জেনারেটেড কোড উইথ মানে এই জিমিনাই ইউজ করেন, আমি তো আপনাদেরকে ফার্স্ট সেকেন্ড ক্লাসে দেখাই দিছি। এই জেনারেটে গিয়ে আপনি নিজে একটা কন্ডিশন দিবেন, আমরা এগুলো আমি আবার ফোর্থ এবং ফিফথ ক্লাসে, আপনি কন্ডিশন দিয়ে দিবেন, ও আপনাকে কোড করে দিবে। বাট মনে রাখতে হবে, এআই কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে, এআই কিন্তু আপনাকে কাজ করে দিবে না। ও আপনাকে যা অ্যাসিস্ট করবে এটা ভুলভালও হইতে পারে, এবং ভুলভাল হওয়ার সম্ভাবনাই বেশি, যে একটু আগে আমাকে দিল ভুলভাল হয়েছে। বাট আপনি যদি নিজে করেন তখন আপনার কিন্তু এই ভুলটাও চোখে ধরা পড়বে। ওকে, ও ভেরিয়েবলটা লকিং হয়েছে, অথবা অপারেটরটাও মিস করছে, অথবা কোনো না কোনো একটা সিনট্যাক্স ইরর হয়েছে। এখন এই সিনট্যাক্সটাকে আপনাকে ঠিক করে দেন রান করলে ওটা রান হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের একটা ডাটা সেটের স্লাইসিং প্রসেস। তার মানে আমি কন্ডিশনাল স্লাইস দেখাইলাম, লগ স্লাইস দেখালাম, স্যার, ইন্ডেক্স লগ একটা স্লাইস। এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলি। স্যার, যখন মানে আমরা এসপিএসএস এ যখন কাজ করছি ওই ক্যাটাগরি ভেরিয়েবল গুলাকে মানে এনকোড করে নিছি, হ্যাঁ, যে ড্রামা মানে 1, হ্যাঁ, 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 তারপর কমেডি মানে 2, মানে হ্যাঁ। এই এনকোডিং গুলা এখানে কিভাবে করা যায়? দরকার নাই তো, আমি আইলক ইউজ করব। ও তো অটোমেটিকলি আইলক দিয়ে তো ইন্ডেক্সটাকে ফাইন্ড আউট করে, এনকোড করার দরকার নাই তো। খেয়াল করেন না একটু আগে যে আমি আইলক করলাম, আমার জি স্যার। ইন্ডেক্সগুলোর নাম দিছি না 0 থেকে 7। এই যে আমি 0, 7, 6, এটা তো পাইথনের এটাই তো নোবেলিটি, যেটা আমার এনকোড করার প্রয়োজন নেই, অটোমেটিকলি ধরে নেয় যেটার প্রথমটা 0, পরেরটা 1, তারপরটা 2, এভাবে করে মূল ডাটা সেট থেকে সেই ইন্ডেক্সিং করে নেয়। জি স্যার। বুঝছেন? এই জন্যই তো এসপিএসএস এবং আর এগুলো মানে এগুলো টুলস আর ধরেন ভবিষ্যতে নাই হয়ে যাবে, কারণ এই টুলসগুলো নিয়ে ডেটা অ্যানালাইসিস করে। যেমন আমার রিসেন্ট একটা রিসার্চ পেপার হচ্ছে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক, এফবিএনএন অ্যাপ্রোচ রেদার দেন এসপিএসএস অ্যান্ড আর মডিউল, যেটা Q1 জার্নাল, খুব ভালো একটা জার্নাল হবে, যেটা আমি মানে এক্সিস্টিং ডেটা অ্যানালাইসিসের যত টুলস আছে ওদেরকে আমি বিট করছি আমার মডেল থিওরি দিয়ে। আপনার এটা মানে 12 বা 13 নম্বর ক্লাসে আমার মডেল থিওরিটা দেখাবো ফর ইওর রিসার্চ পারপাস। যারা এখানে স্টুডেন্ট আছেন, যারা বিগিনার লেভেলে আছেন, তারা যাতে নতুন মডিউল, নতুন স্ট্রাকচার বা ইকুয়েশন তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে আজকে ফাংশন তৈরি করা শিখাইলাম। যদি এটা শিখতে পারেন তাহলে দেখবেন যে 7, 8 নাম্বার, 9 নাম্বার ক্লাসে এআই এর মডেল আপনি নিজে তৈরি করবেন, মানে নিজে মডেল তৈরি করবেন, যেটাই রিসার্চ। ঠিক আছে, ওইটাও আমি শিখাবো কিভাবে মডেল তৈরি করতে, খুব জটিল কিছু না, খুবই ইন্টারেস্টিং। সো এখন পর্যন্ত আমি যা যা বুঝাইলাম আপনারা কি সবাই বুঝছেন জিনিসগুলো? মোটামুটি বুঝতে পারবো। ওকে। সো বোঝাটা আরো বেশি স্ট্রং হবে যে ক্লাসে আসার আগে আপনি অবশ্যই ক্লাসটা দেখে আসবেন, প্রিভিয়াস একটা বা দুইটা ভিডিও, একই ক্লাসে দুইটা ভিডিও, তিনটা ভিডিও, আগের ক্লাসে সব রিসোর্স আছে, ওগুলা দেখে আসবেন, কোডটা একটু রান করায় আসবেন। এতে আপনি 30% বুঝবেন। কিছু কোশ্চেন অ্যারাইজ হবে, খাতায় লিখবেন।
আমি যখন ক্লাস নিব তখন স্পেসিফিক জায়গাতে আমাকে কোশ্চেন করবেন, আমি সলভ করে দিব, তাহলে তখন 100% শেখা হবে। তাহলে এখন আসেন আমরা এই স্লাইসিং থেকে কিছু ম্যাট প্লটিং করি। ম্যাট প্লটিং মানে হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করি। দেখেন ম্যাট প্লট লাইব্রেরির আমি অলরেডি এই যে সিবর্ন, পান্ডাস এগুলো তো আমি উপরে নিয়েই নিছি। সো এটা আমি আবার যেহেতু করতেছি এই জন্য আবার নিয়ে নিলাম। এই লাইব্রেরিগুলো আমি যখন ইউজ করি তখন আসলে মূলত উদ্দেশ্য থাকে হচ্ছে আমার ডাটাটাকে একটু কালারফুল ওয়েতে আমার নিজে বোঝার জন্য রাখা। যেমন দেখেন এইখানে আমি সাব প্লট করতেছি, ফিগার সাইজ দিচ্ছে 8x8। এখন DF2 ডি, এটা হচ্ছে একটা হিস্টোগ্রাম, একটা ভেরিয়েবল নিছি, এটা আমার বোঝার জন্য যে একটা হিস্টোগ্রাম প্লেটিং নিব যেটা ডাটা ফ্রেম বানাচ্ছি। খেয়াল করেন ডাটা ফ্রেমটার ভিতরে আমি ফাংশনটা, ডাটা ফ্রেমের ফাংশনের ভিতরে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স লেভেল মানে যেটা আমার এক্স এক্সিস, এইখানে আমি এই গ্রাফ থিওরি যে লিড স্টুডিও এইটাটাকে আমি ভ্যালুসটাকে কাউন্ট করে বসাবো, ঠিক আছে, গ্রাফ আকারে। এবং এইটা বসানোর জন্য আমি একটা লুপ চালাইছি যেটা এক্স লেভেলের একটা একটা করে, এই যে দেখেন এক্স লেভেলের ভ্যালু এবং গ্রাফের ভ্যালু একটা একটা করে নিবে। কোথার থেকে নিবে খেয়াল করেন, ফিল্টার্ড মুভিজ থেকে নিবে। গ্রুপ বাই কি, জেনারেশন। তার মানে একটু আসেন আমরা ফিল্টার্ড মুভিতে যাই। দেখেন ফিল্টার্ড মুভির মধ্যে আমার কি কি জিনিস ছিল। আমি ফিল্টার্ড মুভিটা আবার আনি। ফিল্টার্ড মুভির মধ্যে আমার কি কি জিনিস ছিল আগে সেটাকে আপনি বুঝেন। এই দেখেন ফিল্টার্ড মুভির মধ্যে আমি আমার 7টা কলামে নিয়ে আসছি এবং ফিল্ম, এরপর হচ্ছে ওটা কোন ক্যাটাগরির, লিড স্টুডিও, এগুলো অডিয়েন্স স্কোর, আমি সব কিছুই নিয়ে আসছি। কিন্তু ফিল্টার্ড করছি কিন্তু স্পেসিফিক, খুব ভালো করে খেয়াল করেন, ফিল্টার্ড করছিলাম কি এই মুভিজ, ড্রামা মুভিজগুলো আমি নিয়ে আসছিলাম। এখন আমি এই ফিল্টার্ড মুভিজের অডিয়েন্স এটাকে আমি ড্রামা নিয়ে আসলো না, আমি এটাকে আরেকটু মানে চেঞ্জ করব। আমি সব কয়টা জেনারেশনটাকে প্লটিং করতে চাচ্ছি, হ্যাঁ। সো আমি করলাম কি ফিল্টার্ড মুভিজটাকে একটু, জেনারেশনটাকে আমি চেঞ্জ করি। এখানে আমি ফিল্টার্ড মুভি না দিয়ে আরেকটা ভেরিয়েবল নিই, ধরেন ফিল্টার। এখানে আমার ক্যাটাগরিটাকে বাদ দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তাইলে আমার এখানে একটা আমি ফিল্টার করলাম। এখন এই ফিল্টার মধ্যে আমার যেই ভেরিয়েবলটা আছে, এই টেবিলের মধ্যে আমার মোটামুটি সব কয়টাই আছে যাদের আসলে অডিয়েন্স স্কোর হচ্ছে 50-এর উপরে আর 2011 সালের ভ্যালু। সো আমার এখানের যদি আমি এই ফিল্টারের ইনফরমেশনটা দেখি, আচ্ছা এই ফিল্টারের ইনফরমেশনটা আমি যদি দেখি তাহলে ও দেখাচ্ছে যে আমার হচ্ছে এই কয়টা ডেটাই আমার এর মধ্যে আছে, ওকে। এবং 11টা করে ডেটা আছে, প্রত্যেকটার মধ্যে 11টা করে মুভির ইনফরমেশন আছে। আচ্ছা এইবার আমি প্লটিং এ যাই। খেয়াল করেন আমি যখন এটার হিট ম্যাপটা বানাচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে একটা হিস্টোগ্রাম এসে জমা হবে। হিস্টোগ্রামটা হচ্ছে এই ফিল্টার্ড মুভির গ্রুপ বাই করবে, মানে ধরেন ড্রামার মুভিগুলো অথবা কমেডি মুভিগুলোকে গ্রুপ বাই মানে হচ্ছে একসাথে করা। যে একসাথে ড্রামা মুভি আছে 3টা, তাহলে 3টার মুভির জন্য আমাকে স্পেসিফিকলি একটা হিট ম্যাপ তৈরি করে দিবে, যেটা আমার এই হিস্টোগ্রামটা হিট ম্যাপটা একটা ভার্ডিস জেনারেশন করে দেবে এবং যেটা এক্স লেভেলটা থাকবে হচ্ছে জেনারেশন, যে কোন ক্যাটাগরির মুভি কত বেশি সেল হয়েছে বা ওইটার হিট ম্যাপিংটা কি। এই যে দেখেন 20th Century Fox, এইটা আমার কিরকম হয়েছে, এবং হচ্ছে দা উইনস্ট কোম্পানি এটা কেমন হয়েছে। এই যে জিনিসগুলো, এই যে ইন্ডিগ্রাম, এই জেনারেশন, এগুলো সব ড্রামা মুভিগুলো নাম সহ ওইটার একটা ভ্যালু সে আমাকে এখানে একটা হিস্টোগ্রাম প্লটিং করে দিচ্ছে। এখন আমি যদি এটাকে
আরেকটু চেঞ্জ করি, আরেকটু চেঞ্জ করলে এটা প্লটিংটা সুন্দর আসবে। ধরেন সাপোজ ফিল্টার মুভিগুলোকে আমি একটু আরেকবার সাব প্লটিং করি আর কি। এবং এক্স লেভেলে আমি জেনারেশন দিলাম এবং ওয়াই লেভেলে আমি লিড স্টুডিও দিলাম। দেখেন এইটার প্লটিং আর এর আগেরটার প্লটিং দেখেন, প্রত্যেকটা মুভি শুধু ড্রামার জন্য সে দিছে, কারণ আমার জেনারেশন ড্রামা ছিল। এখন আমি জেনারেশনটা উঠাই দিছি, আমি সব কয়টার জন্য দিছি। তাহলে দেখেন, অ্যানিমেশন মুভি, কমেডি মুভি, ড্রামা মুভি, রোমান্স মুভি বা রোমান্সের জন্য, এবং এই প্রত্যেকটার মুভির নাম দিয়ে স্পেসিফিকলি কিন্তু আমাকে একটা প্লটিং করে দিছে। তাহলে আমি দেখলেই বুঝতে পারতেছি যে আমার আসলে কোন ধরনের মুভিটা কত বেশি আমার, যেটাকে বলে হচ্ছে যে এটার লিড স্টুডিও কোন স্টুডিওতে সবচেয়ে বেশি কোনটা চলছে, এটার একটা গ্রাফ চার্ট কিন্তু আমি এখান থেকে একটা ডাটা অ্যানালাইসিস করতে পারতেছি। এটা একটা হিট ম্যাপ, ঠিক আছে, দুইটা ভেরিয়েবলের একটা হিট ম্যাপ, এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি রেখে দেখলাম। আচ্ছা, এরকম আবার একটা হিট ম্যাপ যদি আমি একটু জেনারেট করি যে সিলেক্টেড ডেটার জন্য, উপরে আমরা সিলেক্টেড ডেটা বানাইছিলাম না আরেকটা কন্ডিশন দিয়ে? এগুলো আপনারা একটু বাসায় দেখেন, হ্যাঁ, যে আমরা এই যে কন্ডিশনগুলো দিয়ে যে সিলেক্টেড ডেটা বানাইছি, এইভাবে আপনারা নিজেরা একটু এইবার ভিজুয়ালাইজেশনগুলো কইলেন যে ওকে, সিলেক্টেড ডেটার জন্য এরকম আসে, এটা একটু ভিজুয়ালাইজ করা যে ওকে, এটা এরকম আসে, এটা এরকম আসে, এইটার সাথে এই একটা স্পেসিফিক কলামের সাথে আরেকটা কলামের রিলেশন কি হবে, এইভাবে আপনারা একটু বাসায় দেখেন। আমি আরেকটা কনসেপ্ট একটু আজকে দেখাই দিই, সেটা হচ্ছে ড্রপ। আমি যদি আচ্ছা স্যার, স্পেসিফিকলি ওখানে কোনো, হ্যাঁ, স্যার ওই যেখানে লিড স্টুডিওটা কি ছিল, ওটা ডাটা সেটের নাম নাকি লিড না, লিড স্টুডিও? স্টুডিও ছিল একটা কলামের নাম। ও এই যে দেখেন, একটা কলামের নাম ছিল লিড স্টুডিও, এই যে, খেয়াল করছেন? মানে কোন স্টুডিওতে সবচেয়ে বেশি সেল হয়েছে, কারণ প্রডিউসাররা তো ধরেন ওই স্টুডিওর, মানে এইটা কিন্তু আমার একটা রিয়েল টাইম প্রজেক্ট। একটা মুভির কোম্পানির আমার একটা ডাটা সেট দিয়ে ওরা বলছিল যে আপনি আমাদেরকে একটা অ্যানালাইসিস করে দেন, তো তখন আমি তাদেরকে একটা অ্যানালাইসিস করে দিছিলাম। লিড স্টুডিও হচ্ছে কোন স্টুডিওতে সবচেয়ে বেশি সেল গেছে। সব স্টুডিওতে দেখবেন আপনার ওই ফাইটিং মুভি করে, ইন্ডিয়ার কিছু স্টুডিও খালি ফাইটিং মুভি করে, আবার কিছু স্টুডিও আছে যে রোমান্স মুভি করে, ট্রায়াঙ্গেল মুভি করে। সো এই স্টুডিওগুলোকে অ্যানালাইসিস করার জন্য আর কি এটা কন্ডিশন। আচ্ছা, ড্রপ, এটা আরেকটা ফাংশন। আমি যদি স্পেসিফিক কোনো কলামকে ড্রপ করতে চাই, ধরেন আমি পুরো মুভিজ ডিএফ এর ইনফোটা আবার নিয়ে আসি, যে এখানে আমার 77টা 78টা রো এবং হচ্ছে আমার 7টা কলাম, তাই না? এই যে 77টা এন্ট্রিস, এন্ট্রিস মানেই হচ্ছে আমার 0 থেকে 76 পর্যন্ত আমার মুভিস নাম আছে, আর ইনফরমেশন এগুলো হচ্ছে সব কলাম। আচ্ছা, আমি এখন ধরেন কোনো স্পেসিফিক একটা কলামকে আমি ড্রপ করতে চাবো, হ্যাঁ, তখন আমি কিন্তু ইচ্ছা করলে আমি যদি এখানে লিখি যে কোন কলামকে ড্রপ করব, তাহলে মুভিজ ডিএফ দিয়ে ড্রপ করলে আমি যদি সেম ভাবে আমি যেভাবে লক করছিলাম এইভাবে যদি আমি ইন্ডেক্সের নাম্বারগুলো দিই, দিয়ে এক্সিস 0 করে দিই, তখন কিন্তু ওই মুভির স্পেসিফিক কলাম কিন্তু ড্রপ হয়ে যাবে। এবং ড্রপ হয়ে সেটা আমি ধরেন এ নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, আমি একটা টেবিল আকারে রাখছি। এখন এই টেবিলটার দিকে তাকালে আপনি দেখবেন যে 2 নাম্বার কলাম আর নাই, ঠিক আছে? যে আমার এই কলামে, যে আপনি যেটা বললেন যে স্যার কোনো একটা স্পেসিফিক সেলে যদি আমার ডেটা না থাকে, তার মানে ওই কলামটা আমার রাখারই দরকার নাই, সরি, বা ওই রোটা আমার রাখারই দরকার নেই। আমি রোকেও ড্রপ করতে পারি, কলামকেও ড্রপ করতে পারি, শুধু এক্সিস 0 করে দিতে হবে। এটা হচ্ছে একভাবে অ্যাক্সেস ক্লিন জিরোতে কি করা। হয়? এটা করলে যেটা হয়, অ্যাক্সেস যদি জিরো? কোনো কোনো একটা এমটি সেল থাকে, ধরেন এই সেলের মধ্যে এই ডাটা নাই, এই ডাটা নাই, হইতে পারে না যে এরকম 2-3টা ডাটা নাই, তাহলে আমার এই আচ্ছা কলামটা তো দরকারই নেই, মানে সরি, এই রোটা তো দরকারই নেই। আবার দেখা গেল কোনো একটা কলামেও কিছু ডাটা আছে, কিছু ডাটা নাই, এবং এই কলামটা আমার মূল যেই এক্সপ্লেনেটরি অ্যানালাইসিস, সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই কলামটা আমার খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কলাম না, তাহলে আমি এই কলামটাকে ড্রপ করে দিলাম।
ক্লিয়ার করে টেবিলটা জেনারেট করলাম। এটা এক্সিস জিরো দিয়ে, এটাই অ্যাক্সিস জিরো দিয়ে, হ্যাঁ, বুঝতে অ্যাক্সিস পারছি। ইকুয়াল টু জিরো মানে। হ্যাঁ, এক্সিসটা জিরো মানে হচ্ছে ওইটাকে জিরো করে দাও, ওই এক্সিসটা ফায়ার করে দাও। স্যার, এখানে এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, মানে দেখা যাইতেছে একটা রোতে মনে করেন দুইটা ডাটা মিসিং আছে, কিন্তু অন্য ডাটাগুলো আমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইখানে আমি চাইতেছি যে মানে ওই প্রেডিক্টিভ মিন ম্যাচিং অথবা মাইস ওগুলা দিয়ে। করবো, ওইটা ওইটা ডিফারেন্ট। মানে এটা হচ্ছে যদি আমি পুরো রোকে ফেলাই দিতে চাই তাহলে এটা অথবা আমি মিন মিডিয়ান মুট করে তুই সেলের ডাটা আমি ফিল আপ করতে পারি, ওটা আরেকটা প্রসেস, ওটা আবার পরে দেখাবো। ঠিক আছে, মানে একটা ডাটাকে আমি যখনই কোনো একটা স্পেসিফিক সেলকে নিয়ে আমি কাজ করব, ওই প্রি প্রসেসে আমি হয়তোবা ওই সেলের ডাটাটা আমি ওই কলামের আমি যখন ভিজুয়ালাইজ করব, কোরিলেশন চেক দিব, তখন আমি বুঝে যাব যে আমার আসলে ওই স্পেসিফিক কলামের আমি ওই সেলটাকে এমটি বা নাল, যে সেলটাকে আমি বলতেছি যে এই সেলে কোনো ডেটা নাই, একে আমি কি মিন করব না মুট করব না মিডিয়ান করব, কলামের উপরে করব নাকি কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সাথে ফর্মুলা অ্যাপ্লাই করে করব, করে ওইখানে আমি আবার কিন্তু ডাটা রিপ্লেস করতে আচ্ছা, পারি, নালের এমনি জায়গায় একটা ভ্যালু, ডাটা দিতে পারি। এমনি যদি ভ্যালু নাই সেগুলো কোথায় জিরো দিয়ে দিই তাহলে হবে। কোনো এই ইস্যু নাম্বার। নাই, কিন্তু যদি আমার দেয়া লাগে প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা ওকে নর্মালাইজ করতে পারি, ওটা আরেকটা অ্যাপ্রোচ। যদি আপনি মনে করেন না আমি জিরো দিয়ে আমার ক্যালকুলেশন ঠিক হবে, জিরো দিয়ে দিব, নো ইস্যু। যদি মনে হয় আমি এখন যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে ড্রপ, মানে আমি স্পেসিফিক রোকে ড্রপ করতে চাইলে আমি ড্রপ ইউজ করতে পারি ইন্ডেক্সের নাম দিয়ে। সেগুলোতে ভ্যালু নাই একটু তাহলে বুঝছি তো, মানে একটার সাথে আমরা আরেকটা মিক্স করব না, আমরা পুরো কোর্স আউটলাইনটা দেখব। হ্যাঁ, প্রয়োজন পড়লে আমরা আগের কোডগুলোও দেখব, দেখলে আমরা বুঝবো, যারা একটু অ্যাডভান্স আছি অ্যাডভান্স কোডগুলো দেখব, দেখলে আমরা বুঝবো যে এখানে ধাপে 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 সব কয়টা অ্যাপ্রোচই দেখানো আছে। কারণ আমার আসলে কখন কোনটা প্রয়োজন হয় বলা খুব মুশকিল। আচ্ছা, এখন ধরেন আমি আরেকটা ড্রপ করলাম স্পেসিফিক, ওই যে কলামকে আমি ড্রপ করে দিলাম, যে আমার লিড স্টুডিও ফেলাই দিব, অডিয়েন্স স্কোর ফেলাই দিব, প্রফিটেবিলিটি ফেলাই দিব, এই তিনটা কলাম আমি ফেলাই দিব, আমার দরকার নাই অ্যানালাইসিসের জন্য। তাইলে এটাকে করে আমি বিতে রেখে দিব, এবং এই এক্সিস আমি ওয়ান করে দিচ্ছি। ওয়ান মানে হচ্ছে আমার কলামগুলোকে সে কাজ করবে। এখন আমি যদি বি ধরি, এক্সিস জিরো করে দিছি রো এর জন্য, আর এই এক্সিস ওয়ান মানে হচ্ছে আমার কলামের জন্য আমি বলে দিলাম, তখন ও ক্যাটাগরিক্যালি ওই কলামে যাবে, গিয়ে ওই কলামগুলো ফেলাই দিবে। দেখেন, এখন বি ডাটা সেটের মধ্যে সবই আছে, শুধু ওই স্পেসিফিক কলামগুলো নাই। সো আজকে হচ্ছে আমাদের এই স্লাইসিং পর্যন্তই আমাদের প্ল্যান ছিল। আই হোপ আপনারা স্লাইসিং গুলো বুঝতে পারছেন সবাই, কোনো ইস্যু নাই। আমরা নেক্সট ক্লাসে এক্সেল শিট নিয়ে কাজ করব, ঠিক আছে? এবং আমাদের দেখবেন আপনারা যদি থার্ড ক্লাসে যান, এই থার্ড ক্লাসে যদি যান দেখবেন এই আগের থার্ড ক্লাসের মধ্যে আমাদের এইখানে কিছু স্টুডেন্ট আছে, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট কম। আগের ব্যাচে আমাদের মানে 9 জন পার্টিসিপেন্ট ছিল, আর এই ব্যাচে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 15 জন, এবং 15 জনের মধ্যে অনেক ডাইভার্সিটি আছে, যার কারণে আমি একটু স্লো যাচ্ছি। কিন্তু আপনারা যদি ভিডিওসগুলো দেখেন দেখবেন লাস্টের দিকে আমি এক্সেল শিটও কিন্তু ইম্পোর্ট করছি, ঠিক আছে? গুগল ড্রাইভে একটা এক্সেল শিট আপলোড করে আমি এক্সেল শিটও কিন্তু ইম্পোর্ট করছি। তো আপনারা একটু কি করবেন, আগের ইয়েগুলো একটু দেখবেন, এই যে থার্ড ক্লাসটা, আগের যে কোডগুলো আছে ওগুলো দেখবেন, অনেক কিছু না কিছু জিনিস একটু আপডেটেড আছে, এগুলো একটু আপনারা দেখবেন। যাই আছে এগুলো আমরা আবার করাবো, ফোর্থ ক্লাসে আমাদের ডিসকাস হবে, ফিফথ ক্লাসে হবে, সিক্স ক্লাসে হবে, বারবার রিভিশনের মতন আসবে এই। সো আজকে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, ভালো আছে ক্লাস শেষ। কিন্তু স্যার